চৌধুরী মেনশনের প্রাচীন ফটকের বাইরে এসে থামল একটা কালো রঙের লিমুজিন। ঝকঝকে পালিশ করা গাড়িটির প্রতিটি অংশ আভিজাত্যের প্রতীক। বহু বছর পর নীরব দুপুরে এই বিলাসবহুল গাড়ির আগমন যেন এক অপ্রত্যাশিত বার্তা বহন করে আনল। গাড়ির দরজা খুললেন স্বয়ং জাহিদুল। 7টা বছর আগের সে বিতাড়িত কিশোর আজ এক পরিণত আত্মবিশ্বাসী পুরুষ। তার চোখে প্রতিশোধের আগুন ধিকি ধিকি জ্বলছে, ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। বারান্দায় দাঁড়িয়ে থাকা চৌধুরী পরিবারের সদস্যরা হতভম্ব। চৌধুরী ইনায়েত হোসেন, জাহিদুলের বাবা, বিস্ময়ে পাথর। তার পাশে বেগম রোকেয়া, জাহিদুলের সৎমা, যার চোখে স্পষ্ট অস্বস্তি। আর তাদের 2 পুত্র আবির ও রাহাত, যাদের চোখে অবিশ্বাস এবং চাপা ক্রোধের মিশ্রণ। জাহিদুল ধীরে ধীরে গাড়ি থেকে নামলেন। তার কালো রঙের দামি জুতো স্পর্শ করল চৌধুরী মিনশনের বহু পুরনো ধুলি মাখা মাটি। তিনি সানগ্লাস চোখে রেখে চারপাশটা একবার দেখলেন। সে পুরনো আম গাছ, সে জীর্ণ দেয়াল, যেখানে তার মায়ের চোখের জল শুকিয়ে মিশে আছে। আবির আর চুপ থাকতে পারল না। তাচ্ছিল্য করে বলিয়ে ফেলল, এই তুই আবার কি ধান্দা নিয়ে এসেছিস সেখানে? 7 বছর কোথায় ডুব মেরেছিলি? তার কণ্ঠস্বর ঝাঁঝালো, যেন বহুদিনের জমানো ক্ষোভ আজ ফেটে পড়তে চাইছে। জাহিদুল শান্তভাবে সানগ্লাসটি নামালেন। তার তীক্ষ্ণ দৃষ্টি আবিরের চোখে স্থির হলো। কেমন আছো ছোট ভাই? শুনেছিলাম তোমরা বেশ সুখী আছো। তার কণ্ঠস্বর শান্ত, কিন্তু প্রতিটি শব্দে যেন লুকিয়ে আছে এক গভীর ব্যঙ্গ। রাহাত এগিয়ে এসে বললেন, কি মনে করে এত বছর পর আবার ভিটে ফেরা? কোনো নতুন জালিয়াতি করার ফন্দি আসছিস নাকি? জাহিদুল হাসল। সে হাসি হিংসিত। জালিয়াতি? তোরা তো উস্তাদ ছেলে ওসব ব্যাপারে, তাই না? তার ইঙ্গিত স্পষ্ট। পুরনো দিনের তিক্ত স্মৃতি যেন তিনি ভুলতে পারেননি। চৌধুরী ইনায়েত হোসেন কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। জাহিদুল বাবা, তুই ফিরে এসেছিস? তার চোখে জল চিকচিক করছে, যেন বহুদিনের চাপা কষ্ট আজ বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। জাহিদুল বাবার দিকে তাকালেন, কিন্তু তার চোখে কোনো আবেগ দেখা গেল না। হ্যাঁ বাবা, আপনার সেই অবাগা ছেলে আজ ফিরে এসেছে। বেগম রোকেয়া এগিয়ে এসে কৃত্রিম সহানুভূতি দেখিয়ে বললেন, আহা, এতদিন কোথায় ছিলি বাবা? শরীর ভালো তো? জাহিদুল তার দিকে সরাসরি তাকালেন। আমার শরীর ভালো ছিল কি না সে খবর তো আপনারা কোনোদিন নেননি, আজ হঠাৎ এত দরদ? আবির দাঁত কিরমির করে বলল, বের হয় এখান থেকে বলছি, আর কোনো ঝামেলা পাকাতে আসিস না। জাহিদুল আবিরের দিকে এক পলক তাকিয়ে আবার তার বাবার দিকে ফিরল। তারপর বলল, বাবা, আপনারা বোধহয় ভুলে গেছেন, এই বাড়িতে আমারও অধিকার ছিল। আমার মায়ের রক্ত আর গাম মিশে আছে এই মাটির সাথে। চৌধুরী ইনায়েত হোসেন দীর্ঘশ্বাস ফেললেন। যা হয়ে গেছে বাবা, ওসব পুরনো কথার টেনে এনে কি হবে? ভেতরে আয়, বস, ঠান্ডা মাথায় সব কথা আলোচনা করা যাক। জাহিদুল কিছুক্ষণ চুপ থেকে বাবার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর বলল, আলোচনা? সেদিন তো কোনো আলোচনা হয়নি বাবা, সেদিন শুধু আমার আর মায়ের অপমান হয়েছিল। রাহাত অধৈর্য হয়ে বলল, কি চাস তুই এখন? স্পষ্ট করে বল। জাহিদুল তার 2 ভাই ও সৎ মায়ের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হেসে বলল, আমি কি চাই তা খুব শীঘ্রই তোমরা জানতে পারবে, শুধু একটু অপেক্ষা করো। বেগম রোকেয়া তীক্ষ্ণ স্বরে বললেন। তুই কি আমাদের ভয় দেখাচ্ছিস? জাহিদুল তার দিকে শান্তভাবে তাকিয়ে বলল, ভয়? যারা অন্যায় করে তারাই ভয় পায় বেগম রোকেয়া। আপনার মতে আপনারা তো কোনো অন্যায় করেননি, তাহলে ভয় কিসের? চৌধুরী ইনায়েত হোসেন কাতর স্বরে বললেন, দোহাই তোকে জাহিদুল, আর পুরনো তিক্ততা বাড়াস না, আমরা সবাই এক পরিবার। জাহিদুল হাসল, কিন্তু সে হাসিতে কোনো উষ্ণতা ছিল না, ছিল শুধু তাচ্ছিল্য। সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, পরিবার? কোন পরিবারের কথা বলছেন বাবা? যেখানে আমার মাকে তিলে তিলে মরতে দেখেও আপনারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন? আবির এগিয়ে এসে তেড়ে বলল, তুই যদি কোনো ঝামেলা করার চেষ্টা করিস তাহলে ভালো হবে না বলে দিচ্ছি। জাহিদুল আবিরের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি ঝামেলা করতে আসিনি আবির, আমি এসেছি আমার ন্যায্য অধিকার বুঝে নিতে। রাহাত সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, কিসের অধিকার? জাহিদুল সোজা তার বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমার মায়ের রক্তে ভেজা এই বাড়ির অধিকার। আজ থেকে এই চৌধুরী ম্যানশনের মালিক আমি। আবির তাচ্ছিল্য করে হেসে বলল,
ওরে আমার মালিক রে, এটা কি মগের মূল্য পেয়েছিস যে তুই বললেই বাড়ি তোর নামে হয়ে যাবে? জাহিদুল ঠোঁটের কোণায় বাঁকা হাসি ফুটিয়ে আবিরের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, হ্যাঁ, মগের মূল্য কি মনে কর? তাহলে নিয়ে যা, আমিও দেখি তোর কত ক্ষমতা। জাহিদুল এবার শব্দ করে হেসে বলল, চ্যালেঞ্জ, আই লাইক ইট, আই লাইক ইট। তারপর একটা পেপার বের করে আবিরের হাতে দিয়ে বলল, পড়তে পারিস তো? আবির রাগী চোখে জাহিদুলের দিকে তাকিয়ে পেপারটা তার হাত থেকে নিয়ে নিল। পেপার দেখে তার মাথায় যেন বাজ পড়ল। এটা তো এই বাড়ির দলিল। এতে স্পষ্ট লেখা আছে এই বাড়ির মালিক জাহিদুল ইসলাম চৌধুরী, আর নিচে তার বাবার সইও রয়েছে। আবির চোখ তুলে জাহিদুলের দিকে তাকায়। জাহিদুল এখনো মুখে বাঁকা হাসি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। তো মিস্টার আবির ইসলাম, এবার কি হবে আপনাদের? আবির স্তব্ধ হয়ে নিজের জায়গাতেই দাঁড়িয়ে থাকে। তাকে এভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রাহাত দৌড় এসে তার হাত থেকে কাগজটি নিয়ে পড়ে সেও স্তব্ধ হয়ে যায়। রোকেয়া বেগম কিছু একটা অশুভ আন্দাজ করতে পারছিলেন। কাপা কাপা কণ্ঠে তিনি জিজ্ঞেস করেন, কি হয়েছে? কি লেখা আছে এতে? রাহাত হতবাক কণ্ঠে বলে, এই বাড়ির মালিক বাবা নয়। এতটুকু বলে সে থেমে যায়। এনায়েত সাহেব বুঝতে পারেন না এসবের মানে কি। তখনই রাহাত একটা ঝোঁক কিলে বলল, এই বাড়ির মালিক জাহিদুল ইসলাম চৌধুরী। তার এই কথাটা যেন পুরো বাড়িতে সবার কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। কেউ নিজের কানকে তো কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এটা কিভাবে সম্ভব? সবাই তাকে জাহিদুলের দিকে, যে এখনো ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে তার সবাইকে দেখছে। কেন করলো জাহিদুল এরকম? আর পেছনে আসল রহস্য কি? এর পেছনের রহস্য জানতে হলে আমাদের ফিরে যেতে হবে জাহিদুলের ছেলেবেলায়। সময়ের পাতা উল্টেছে। চৌধুরী মেনশনের অন্দরমহলে প্রবেশ করে এক বিষণ্ণ সোনালি আভা ছড়ায়। বছরগুলো যেন কুয়াশার মতো সরে যায়, আর আমরা দেখতে পাই একটা অন্য সময়, যখন এই বাড়িটি ভালোবাসার উষ্ণতায় ভরা ছিল। ছোট্ট জাহিদুল তার মায়ের আঁচল ধরে হেসে বেড়াতো। রুবিনা বেগম জাহিদুলের মা ছিলেন এক শান্ত স্নিগ্ধ প্রতিমূর্তি। তার চোখে ছিল গভীর মমতা, আর হাসিতে যেন ছড়িয়ে থাকতো এক পবিত্র ঔজ্জ্বল্য যা চৌধুরী মিশনের আনাচে কানাচেও শান্তি এনে দিত। জাহিদুলের ছোট্ট জগৎটা ছিল তার মাকে ঘিরে। মায়ের হাতের স্পর্শ, মায়ের মিষ্টি কণ্ঠস্বর, মায়ের কোলে লুকানো দিনের সমস্ত দুষ্টুমির আশ্রয়। কিন্তু নিয়তির পরিহাসে সেই সুখের দিন বেশি দিন স্থায়ী হলো না। চৌধুরী এনায়েত হোসেন জাহিদুলের বাবা সিদ্ধান্ত নিলেন দ্বিতীয়বার বিবাহ করার। রুবিনা বেগম তখনও জীবিত, আর তার ভালোবাসা আর তার সেবা দিয়ে তিনি সংসার আগলে রেখেছিলেন। তবু বেগম রোকেয়া নামের এক নতুন নারী এলেন চৌধুরী বাড়িতে, বধূ বেশে। সেদিনটি ছিল যেন জাহিদুলের ছোট্ট জীবনে এক গভীর কালো ছায়া ফেলে গেল। তার মায়ের মুখের সে চিরচেনা স্নিগ্ধ হাসি আর দেখা গেল না জীবিত অবস্থায়। তার চোখে বাসা বাঁধল এক গভীর বিষাদ। প্রথম দিকে নতুন পরিবেশটা নীরব ছিল, যেন ঝড় আসার আগের স্তব্ধতা। কিন্তু ধীরে ধীরে বেগম রোকেয়ার আসল উদ্দেশ্য প্রকাশ পেতে শুরু করলো। রুবিনার প্রতি তার মনে ছিল তীব্র বিদ্বেষ, সম্ভবত এনায়েত হোসেনের অতীত জীবনের প্রতি ঈর্ষা, অথবা রুবিনার শান্ত স্বভাবের প্রতি এক ধরনের অসহিষ্ণুতা। সামান্যতম কারণেই তিনি রুবিনাকে অপমান করতেন, তার সরলতাকে দুর্বলতা ভেবে খোঁটা দিতেন। ছোট্ট জাহিদুল অসহায়ের মতন মায়ের পাশে দাঁড়িয়ে থাকত। মায়ের চোখের ছল মুছতে পারত না, শুধু মায়ের শাড়ির আঁচল ধরে নিজের ভেতরের ভয় আর কষ্ট চেপে রাখত। রাতের অন্ধকারে মায়ের চাপা কান্নার শব্দ তার ছোট্ট বুকটাকে ব্যথায় ভরিয়ে দিত। একসময় বেগম রোকেয়ার বিষাক্ত প্ররোচনা এনায়েত হোসেনের মনকেও বিষিয়ে তুলল। যে মানুষটি আগে রুবিনাকে ভালোবাসতেন, আগলে রাখতেন, তিনিও ধীরে ধীরে রোকেয়ার কথায় কান দিতে শুরু করলেন। রুবিনার প্রতি তার ব্যবহার রুক্ষ হতে শুরু করলো। তার চোখে দেখা দিল উদাসীনতা। ছোট্ট জাহিদুল স্পষ্ট মনে করতে পারে সে বিভীষিকাময় রাতগুলোর কথা, যখন সামান্য পারিবারিক বিষয়ে বেগম রোকেয়ার মিথ্যা অভিযোগে তার বাবা ক্ষিপ্ত হয়ে রুবিনার উপর অকথ্য মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। মায়ের আর্তনাদ, বাবার রাগান্বিত চিৎকার, সব কিছু জাহিদুলের ছোট্ট মনে গভীর ক্ষত সৃষ্টি করত, যা সময়ের সাথে সাথে আরও বাড়তে থাকে। সে অসহায়ভাবে দেখত তার মায়ের চোখের জল, তার ভেঙে যাওয়া আত্মসম্মান, কিন্তু কিছুই করার সাহস পেত না। সময় যত বয়ে গেল, রুবিনার শরীর ততই ভেঙে পড়তে শুরু করলো। শারীরিক দুর্বলতার সাথে যোগ হলো মানসিক যন্ত্রণা। স্বামীর উদাসীন্য, সতীনের অপমান আর ষড়যন্ত্র সব মিলিয়ে তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন।
জাহিদুল তার বাবাকে মায়ের চিকিৎসার জন্য বারবার কাকুতি মিনতি করত, কিন্তু এনায়েত হোসেন যেন বেগম রোকেয়ার মায়া জালে আবদ্ধ ছিলেন। একদিন তিনি বললেন, এত চিকিৎসার কি দরকার? ও তো এমনিতেই দুর্বল। এমন নিষ্ঠুর কথা তিনি অনায়াসে বলতে পারতেন, যেন রুবিনার জীবন তার কাছে কোনো মূল্যই রাখত না। জাহিদুল বুঝতে পারত তার মায়ের প্রতি তাদের কোনো মায়া নেই, কোনো সহানুভূতি নেই। টাকার অভাবে রুবিনার ভালো চিকিৎসা করানো সম্ভব হলো না। দিন দিন তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে লাগলো। একদিন বিছানায় শুয়ে তিনি দুর্বল হাতে জাহিদুলের চুল টেনে দিতে দিতে ফিসফিস করে বললেন, আব্বু, আম্মু না থাকলে তুমি একদম দুষ্টুমি করবে না, কেমন? ছোট্ট জাহিদুল সেদিন মায়ের দিক থেকে মুখ লুকিয়ে বলেছিল, তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে আম্মু? আমিও যাব তোমার সঙ্গে। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আম্মু, আমার খুব ভয় করে। ছোট্ট শিশুটির কথায় সেদিন ভুবন কেঁপে উঠেছিল। তার মা চোখের জল ধরে রাখতে পারেননি। ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি কোথাও যাব না আব্বু, তোমাকে ছেড়ে কোথাও না। ছোট জাহিদুল মায়ের পাশে ঘন্টার পর ঘন্টা বসে থাকত। তার শুকনো হাত ধরে চোখের জল ফেলত আর মনে মনে প্রার্থনা করত যেন তার মা সুস্থ হয়ে ওঠেন। কিন্তু প্রকৃতির নিয়ম বড় কঠিন। মায়ের শরীর আর সাড়া দিচ্ছিল না। একদিন জাহিদুল যখন স্কুল থেকে ফিরে এলো, দেখলো চৌধুরী বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা ভিড় করেছে, কান্নার রোল উঠেছে। তার মা রুবিনা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, চিরতরে চোখ বুজেছেন। মায়ের নিথর দেহ দেখে ছোট্ট জাহিদুল যেন পাথর হয়ে গেল। তার ছোট্ট পৃথিবীটা মুহূর্তের মধ্যে অন্ধকার আর শূন্যতায় ভরে গেল। যে মানুষটা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যিনি ছিলেন তার জীবনের একমাত্র আশ্রয়, তিনি আর নেই। মায়ের মৃত্যুর পর চৌধুরী মেনশন জাহিদুলের জন্য এক নরক হয়ে উঠল। যে বাড়িতে একদিন মায়ের ভালোবাসার উষ্ণতা ছিল, আজ সেখানে শুধু অবহেলা আর বৈষম্যের শীতলতা। সৎমা বেগম রোকেয়ার বিষাক্ত দৃষ্টি যেন সবসময় তার পিছু লেগে থাকত। তুচ্ছ ভুল ত্রুটিতেও তার উপর নেমে আসতো ঝাঁঝালো তিরস্কার, কখনো কখনো শারীরিক শাস্তিও। বাড়ির অন্যান্য সদস্যদের কাছেও জাহিদুল যেন এক অবাঞ্ছিত বোঝা, যার কোনো প্রয়োজন নেই। জাহিদুলের কিছু স্বপ্ন ছিল ভালো স্কুলে পড়া, বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়া, কিন্তু সেই স্বপ্নগুলো যেন ধীরে ধীরে দমবন্ধ হয়ে মরতে লাগলো। তার বই খাতা অবহেলায় পড়ে থাকতো। নতুন জামা কাপড় বা অন্য কোনো আবদার যেন ছিল আকাশ কুসুম কল্পনা। যখন তার বয়সী ছেলেরা খেলাধুলায় মত্ত থাকতো, তখন জাহিদুলকে বাড়ির অজস্র কাজ করতে হতো। উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে গরুর পরিচর্যা পর্যন্ত। তার ছোট্ট কাঁধ যেন বয়সের আগেই ক্লান্ত হয়ে গিয়েছিল। সময় ধীরে ধীরে তার নিজস্ব গতিতে বয়ে যায়। এনায়েত হোসেন এবং বেগম রোকেয়ার সংসারে একে একে এলো আরও 3 সন্তান, 2 ছেলে আবির ও রাহাত এবং একটা মেয়ে তানিয়া। নতুন সদস্যদের আগমনে জাহিদুলের প্রতি অবহেলা আরও বাড়তে থাকে। সৎমায়ের কুমন্ত্রণায় এনায়েত হোসেনও যেন জাহিদুলের প্রতি আরও কঠোর হয়ে এলেন। তিনি যেন ভুলে যান জাহিদুলও তার নিজের সন্তান, রুবিনার স্মৃতিচিহ্ন। আবির এবং রাহাত বড় হওয়ার সাথে সাথে জাহিদুলের উপর তাদের অত্যাচারও বাড়তে থাকে। তারা যেন জাহিদুলকে তাদের পথের কাঁটা মনে করত। সামান্য কারণে তারা জাহিদুলকে মারধর করত, অপমানজনক কথা বলতো। তাদের চোখে জাহিদুলের জন্য কোনো সম্মান ছিল না, ছিল শুধু ঘৃণা আর তাচ্ছিল্য। জাহিদুল যখন তাদের অত্যাচারের কথা বাবা মায়ের কাছে অভিযোগ করত, তখন ফল হতো আরও খারাপ। উল্টো তাকে দোষী সাব্যস্ত করা হতো। বলা হতো সে নাকি হিংসা করে ভাইদের নামে মিথ্যা অভিযোগ করছে। তার অভিযোগ যেন কেউ শুনতেই চাইতো না। তার কষ্টের কোনো মূল্য ছিল না। তবে এই অন্ধকার সময়ে একটা ক্ষীণ আলোর রেখা ছিল তানিয়া। জাহিদুলের সৎবোন হলেও তানিয়ার মন ছিল অন্যরকম। ছোটবেলা থেকেই সে জাহিদুলকে নিজের ভাইয়ের মতোই দেখত। আবির বা রাহাত যখন জাহিদুলের সাথে খারাপ ব্যবহার করত, তখন তানিয়ার খারাপ লাগত। সে তাদের থামাতে চেষ্টা করত, যদিও তার ছোট প্রতিবাদ খুব একটা কাজে দিত না। তানিয়ার চোখে জাহিদুলের জন্য সহানুভূতি ছিল, তার প্রতি এক ধরনের নীরব সমর্থন ছিল। ভাইদের অত্যাচারে জাহিদুল যখন ব্যথায় কুঁকড়ে উঠত, তখন তানিয়া চুপি চুপি তার হাতে ওষুধ লাগিয়ে দিত, নীরবে তার কষ্ট ভাগ করে নিত। ধীরে ধীরে তারা বড় হতে থাকে। জাহিদুল নীরবে সব কিছু সহ্য করতে শেখে। তার ভেতরের কষ্ট আর অপমানকে শক্তিতে রূপান্তরিত করার চেষ্টা করে। তার স্বপ্নগুলো হয়তো পদদলিত হয়েছিল, কিন্তু তার ভেতরের জেদ তখনও অক্ষত ছিল। তানিয়াও বড় হয়, তার ভাইদের মতো নিষ্ঠুর না হয়ে সে আরও সংবেদনশীল আর সহানুভূতিশীল হয়ে ওঠে। তাদের বেড়ে ওঠার এই সময় জাহিদুল বুঝতে পারে এ বাড়িতে তানিয়া ছাড়ার কেউই তার আপন নয়। সময়ের সাথে সাথে জাহিদুলের মনে এক গভীর বিশ্বাস জন্মায়, একদিন তাকে এই সব অপমানের শোধ নিতে হবে।
নিজের হারিয়ে যাওয়ার সম্মান ফিরে পেতে হবে, আর সেই দিনের অপেক্ষায় সে নীরবে নিজের ভিত তৈরি করতে থাকে। একদিন তুচ্ছ একটা বিষয় নিয়ে বাড়িতে তুমুল ঝগড়া বাঁধল। জাহিদুল তার পুরনো বই খাতাগুলো গুছিয়ে রাখছিল, তার মায়ের স্মৃতি বিজড়িত সামান্য কিছু জিনিসপত্র। বেগম রোকেয়া ঘরে ঢুকে সেগুলোর দিকে বাঁকা চোখে তাকালেন। ওসব পুরনো জঞ্জাল এখনো ফেলে দিসনি? মরা মানুষের স্মৃতি আঁকড়ে ধরে বসে আছিস সারাদিন? তিক্ত স্বরে বললেন তিনি। জাহিদুল শান্তভাবে উত্তর দিল, এগুলো আমার মায়ের জিনিস বেগম রোকেয়া। তোর মা তো কবে মরে ভূত হয়ে গেছে, আর কতদিন তার গুণ গাইবি? আমার ছেলেরা তো দিব্যি বড় হচ্ছে, তাদের দিকে মন দে। বেগম রোকেয়ার কণ্ঠ বিষে ভরা। আবির পাশ থেকে তাচ্ছিলের হাসি হেসে বলল, ঠিকই তো, মরা মায়ের জন্য এত দরদ দেখানোর কি আছে? নিজের ভবিষ্যৎ দেখ। জাহিদুল রাগে জ্বলছিল, কিন্তু নিজেকে সংযত রাখল। আমার ভবিষ্যৎ নিয়ে তোমাদের ভাবতে হবে না। ঠিক তখনই এনায়েত হোসেন ঘরে ঢুকলেন। বেগম রোকেয়া সুযোগ পেয়ে জাহিদুলের নামে মিথ্যা অভিযোগ শুরু করলেন। দেখো তো তোমার ছেলে আমার সাথে কেমন বেয়াদবি করছে। আমি নাকি মরা মায়ের গুণ গাইছি। এনায়েত হোসেনের চোখ লাল হয়ে উঠল। জাহিদুল, সাহস তো কম নয় তোর, বড়দের মুখের উপর কথা বলিস। বাবা উনি মিথ্যা বলছেন। জাহিদুল নিজেকে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু এনায়েত হোসেনের কানে যেন কিছুই গেল না। বেগম রোকেয়ার কথায় তিনি এতটাই প্রভাবিত ছিলেন যে জাহিদুলের কোনো কথাই তিনি বিশ্বাস করতে চাইলেন না। আর একটাও কথা বলবি না তুই। আমার বাড়িতে থেকে আমারই স্ত্রীর সাথে ঝগড়া করিস? এক্ষুনি বের হ আমার বাড়ি থেকে। জাহিদুল হতভম্ব হয়ে বাবার দিকে তাকালো। বাবা তুমি কি বলছো? কোথায় যাব আমি? যেখানে খুশি যা, আমার বাড়িতে তোর আর কোনো স্থান নেই। আর যদি কখনো ফিরে আসার চেষ্টা করিস তোর পা ভেঙে দেব। এনায়েত হোসেনের কণ্ঠ কঠিন, যেন তিনি সম্পূর্ণ বদলে গেছেন। তানিয়া ছুটে এসে বাবার হাত ধরল। বাবা এমন করো না, ও আমার ভাইয়ের মতো। তুই চুপ কর তানিয়া, এর জন্য তোরও একদিন খারাপ হবে। বেগম রোকেয়া ধমক দিলেন। নিঃস্ব অসহায় জাহিদুল সেদিন চৌধুরী বাড়ি ছাড়তে বাধ্য হলো। তার সাথে ছিল শুধু মায়ের স্মৃতি আর এক বুক চাপা কষ্ট। রাতের অন্ধকারে অচেনা শহরের রাস্তায় সে একা হেঁটে চলল। কোথায় যাবে, কি করবে, কিছুই তার জানা ছিল না। শুরু হলো জাহিদুলের কঠিন জীবন সংগ্রাম। দিনের পর দিন সে না খেয়ে থেকেছে, রাতের পর রাত ফুটপাতে ঘুমিয়েছে, ছোটখাটো কাজ খুঁজেছে, অপমান সহ্য করেছে, কিন্তু হাল ছাড়েনি। তার ভেতরের জেদ তাকে বাঁচিয়ে রেখেছিল। মায়ের চোখের জল আর বাবার ছুঁড়ে দেওয়া কথাগুলো তাকে প্রতিনিয়ত তাড়া করত, তাকে আরও শক্তিশালী হতে সাহায্য করত। ধীরে ধীরে জাহিদুল নিজের ভাগ্য পরিবর্তন করতে শুরু করলো। অক্লান্ত পরিশ্রম আর বুদ্ধিমত্তার জোরে সে ছোটখাটো ব্যবসা শুরু করলো। দিনের পর দিন, রাতের পর রাত কাজ করে গেল। সততা আর একাগ্রতার ফলস্বরূপ তার ব্যবসা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। একসময় তার কোম্পানি দেশ ছাড়িয়ে বিদেশেও সুনাম অর্জন করল। জাহিদুল আজ একজন সফল ব্যবসায়ী, যার নাম সম্মানের সাথে নেওয়া হয়। এরপর কাহিনী ফিরে আসে সেই বিলাসবহুল গাড়ির সামনে, চৌধুরী মেনশনের গেটে। 7 বছর পর জাহিদুল আবার ফিরে এসেছে, তবে সে অসহায় কিশোর হিসেবে নয়, একজন প্রভাবশালী এবং ধনী ব্যক্তি হিসেবে। বাড়ির সদস্যরা তখনও হতভম্ব হয়ে দাঁড়িয়ে, তাদের চোখে অবিশ্বাস। জাহিদুল শান্তভাবে তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা হয়তো ভাবছো আমি এখানে কেন ফিরে এসেছি। 7 বছর আগে এই বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল, নিঃস্ব আর অসহায় অবস্থায়। আজ আমি ফিরে এসেছি এই বাড়ির মালিক হিসেবে। তার কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। এনায়েত হোসেন আর্তনাদ করে উঠলেন, তুই তুই কি বলছিস? এবারই তো আমি বিক্রি করিনি। জাহিদুল এক রহস্যময় হাসি হাসলেন। কিন্তু এখন এর মালিক আমি, চৌধুরী এনায়েত হোসেন। আর আমার বাড়িতে অনাহতদের কোনো স্থান নেই। আপনাদের এই বাড়ি ছেড়ে যাওয়ার জন্য 1 সপ্তাহ সময় দেওয়া হলো। বেগম রোকেয়া চিৎকার করে উঠলেন, তুই আমাদের পথে বসাবি? এত সাহস তুই কোথায় পেলি? জাহিদুল কঠিন স্বরে উত্তর দিলেন, সাহস আপনারা আমাকে জুগিয়েছিলেন বেগম রোকেয়া। সেদিন যখন আমার মাকে অপমান করেছিলেন, আমার মাকে সবার সামনে নির্মমভাবে মারতেন, যখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তখন। এনায়েত হোসেন এগিয়ে এসে জাহিদুলের হাত ধরলেন। বাবা, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে, এমন কাজ করিস না। জাহিদুল বাবার হাত সরিয়ে নিলেন। ক্ষমা? সেদিন আমি আর আমার মাও তো এভাবে আকুতি মিনতি করেছিলাম বাবা, কিন্তু আপনারা আমাদের এক মুহূর্ত ছাড় দেননি।
তার কণ্ঠে দাম্ভিকতা স্পষ্ট, যেন 7 বছরের জমানো ক্ষোভ আজ বেরিয়ে আসতে চাইছে। তানিয়া এগিয়ে এসে মিনতি করে বলল, ভাইয়া এমন করো না, এটা আমাদের সবার বাড়ি, এটা তোমারও বাড়ি, তাই বলে কি আমাদের এই বাড়িতে জায়গা হবে না? জাহিদুল তানিয়ার দিকে তাকালো, তার চোখে কিছুটা নরম ভাব দেখা গেল। তুই ভাবিস না তানিয়া, তোর জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। কথা শেষ করে জাহিদুল তার গাড়িতে উঠে বসে রওনা হলো। চৌধুরী মেনশনের হতভম্ব সদস্যরা তাদের পুরনো বাড়ির নতুন মালিকের দিকে তাকিয়ে রইল। তাদের ভবিষ্যৎ তখন গভীর অন্ধকারে নিমজ্জিত। চৌধুরী মেনশনের ভারী কাঠের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে জাহিদুলের ঠোঁটের কোণে এক তিক্ত হাসি ফুটে উঠল। 7 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তার প্রতিশোধের প্রথম ধাপ সফল হয়েছে। বিশাল প্রাসাদোপম বাড়িটি, যেখানে তার মায়ের অশ্রু জল মিশে আছে, এখন তার দখলে। পেছনের আয়নায় ক্রমশ ছোট হতে থাকা চৌধুরী মেনশনের দিকে তাকিয়ে তার মনে এক মিশ্র অনুভূতি খেলা করছিল, পুরনো দিনের অপমান আর আজকের সাফল্যের অধ্যত্ব। তার বিলাসবহুল কালো লিমুজিনটি ধীরে ধীরে বিশাল লোহার গেট পেরিয়ে মসৃণ রাজপথে এসে মিশে গেল। শহরের ব্যস্ত রাস্তায় গাড়ির গতি বাড়ল। জাহিদুল যেন তার অতীতকে পেছনে ফেলে দ্রুত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর জাহিদুলের সেলফোনটি বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নাম দেখে কলটা রিসিভ করল। ও প্রান্তে ছিলেন তার বিশ্বস্ত ম্যানেজার ফাহিম। গুড মর্নিং স্যার। ফাহিমের কণ্ঠস্বর কিছুটা চাপা, যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চলেছে। হ্যাঁ ফাহিম, সব ঠিক আছে তো? জাহিদুল শান্তভাবে জানতে চাইল, স্যার, আজ সকাল 10টায় নতুন স্টাফ সিলেকশনের ইন্টারভিউ শুরু হওয়ার কথা। আপনি কি ঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারবেন? ফাহিমের কণ্ঠে সামান্য উদ্বেগের সুর। জাহিদুল কবজির দামি ঘড়ির দিকে তাকালো। হ্যাঁ ফাহিম, আমি রাস্তায় আছি, আর মিনিট 15-এর মধ্যে অফিসে পৌঁছে যাব। ইন্টারভিউর জন্য সব কিছু প্রস্তুত তো? জি স্যার, সব কিছু রেডি। আমরা আপনার জন্যই অপেক্ষা করছি। ঠিক আছে, আমি পৌঁছাচ্ছি। কলটা কেটে জাহিদুল জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো। শহরের ব্যস্ততা, মানুষের ছোটাছুটি, এসব এখন তার কাছে অর্থহীন। তার মন স্থির, তার লক্ষ্য সুনিশ্চিত। হঠাৎ একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। রাস্তার মোড়ে একটা দ্রুতগামী সাইকেল চালক অন্য একটা গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জাহিদুলের চালক দ্রুত ব্রেক চাপলেও সামান্য ধাক্কা লেগে সাইকেল চালকের সাথে। কি হলো? বিরক্তি প্রকাশ করে জাহিদুল সামনের দিকে ঝুঁকে দেখল। সরি স্যার, হঠাৎ লোকটি সামনে চলে এসেছিল। ড্রাইভার আমতামতা করে বলল। জাহিদুল দ্রুত ফোন রেখে দিলেন এবং চালককে গাড়ি রাস্তার পাশে থামাতে বলল। সে নিজে নেমে দেখতে চাইলেও ব্যাপারটা কি। ধাক্কা খাওয়া ব্যক্তি, একজন বয়স্ক রোগা ভদ্রলোক, ধীরে ধীরে উঠে বসলেন। তার চোখে মুখে ব্যথার সাথে বিরক্তির ছাপ স্পষ্ট। আশেপাশের কিছু উৎসুক পথচারীও ততক্ষণে জড়ো হয়ে গেছে। এই যে ছেলে, চোখে দেখে গাড়ি চালাতে পারো না? একটু হলেই তো আমার হাড়গোড় ভেঙে যেত। ভদ্রলোকের কণ্ঠস্বর দুর্বল, কিন্তু রাগে কাঁপছিল। জাহিদুল এগিয়ে এসে বলল, আমি অন্তত দুঃখিত আঙ্কেল, আমার গাড়ি চালকের অসাবধানতার জন্য এমনটা হয়েছে। আপনি কি কোথাও আঘাত পেয়েছেন? আঘাত পেয়েছে কিনা জিজ্ঞেস করছো? আমার সারা শরীর ব্যথা করেছে, আর আমার কত জরুরি কাজ ছিল আজ। ভদ্রলোক তখনও রাগে ফুঁসছিলেন। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে এগিয়ে এলেন এক তরুণী তাহমিনা। তার চোখে মুখে স্পষ্ট উঠবে। সে দ্রুত বয়স্ক ভদ্রলোকের কাছে গিয়ে তার হাত ধরে জিজ্ঞাসা করল, আপনি ঠিক আছেন আঙ্কেল? কোথাও লেগেছে? ভদ্রলোক তাহমিনাকে দেখে কিছুটা আশ্বস্ত হলেন। হ্যাঁ মা, তবে এই ছেলেটা যদি আর একটু জোরে চালাতো তাহলে আর রক্ষে ছিল না। তাহমিনা ঘুরে দাঁড়ালেন এবং জাহিদুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তার চোখে যেন আগুনের ফুলকি ছুটছে। আপনি কি অন্ধ? এত বড় একজন মানুষ রাস্তায় হেঁটে যাচ্ছেন আর আপনি তাকে ধাক্কা মেরে দিলেন? আপনাদের মতো বড় লোকদের এই একটাই সমস্যা, গরিবদের আপনারা মানুষই মনে করেন না। তার কণ্ঠস্বর তীব্র, প্রতিটি শব্দে যেন ঘৃণা মেশানো। জাহিদুল তাহমিনার অপ্রত্যাশিত আক্রমণে স্তম্ভিত হয়ে গেল। এই যে শুনুন, আমি তো বললামই এটা একটা দুর্ঘটনা ছিল এবং আমি ক্ষমা চেয়েছি। আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। অপমান? আপনারা যা করেন সেটা কি সম্মানের যোগ্য? রাস্তায় একজন অসহায় মানুষকে ধাক্কা মেরে সামান্য দুঃখিত বললেই সব শেষ? আপনাদের কাছে কি মানুষের জীবনের কোনো মূল্য নেই? তাহমিনা আরও তেতে উঠলেন। তার চোখে জল চিকচিক করছে, সম্ভবত ধাক্কা খাওয়া লোকটির কষ্টের জন্য। এবার জাহিদুলের মেজাজ খারাপ হতে শুরু করলো। সে বলল, দেখুন, আপনি বাড়াবাড়ি করছেন। সামান্য একটা ধাক্কা লেগেছে,
আর আমি ইতিমধ্যে সরে বলছি। সামান্য ধাক্কা? আপনার মতো দামি গাড়িতে সামান্য ধাক্কা লাগলে আমাদের মতো গরিব মানুষদের হাড়গোড় ভেঙে যায় জানেন। আপনাদের কাছে তো সবাই সামান্য। তাহমিনা রাগে কাঁপতে কাঁপতে কথাগুলো বললেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল। আশেপাশে জটলা করা মানুষেরাও তাহমিনার পক্ষ নিয়ে ফিসফিস করছিল। জাহিদুল বুঝতে পারছিলেন এখানে দাঁড়িয়ে এই মেয়ের সাথে তর্ক করা অর্থহীন। রাগে তার মুখ লাল হয়ে গিয়েছিল। তুমি একজন অভদ্র এবং অশিক্ষিত মেয়ে। সামান্য একটা ঘটনাকে তুমি যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছ, তাতে তোমার মানসিকতাই প্রকাশ পাচ্ছে। এই কথাগুলো বলে জাহিদুল আর এক মুহূর্তও দাঁড়ালো না। দ্রুত তার গাড়িতে উঠে বসলো এবং ড্রাইভারকে গন্তব্যের দিকে গাড়ি চালাতে বলল। তাহমিনা তখনও রাগে কাঁপছিল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। অহংকারী জানোয়ার, গরিব দেখলে এদের রক্ত গরম হয়ে যায়। ধাক্কা খাওয়া ভদ্রলোক তাহমিনার দিকে ফিরে কৃতজ্ঞতার সাথে বললেন, তুমি না থাকলে আজ কি হতো জানি না মা, তোমার সাহস আছে, অনেক ধন্যবাদ তোমায়। তাহমিনা মলিন হেসে বলল, আঙ্কেল আপনি ঠিক আছেন তো? কোথাও বেশি ব্যথা লেগেছে? না মা, আমার কাছে তো এখন আর হেঁটে যাওয়ার মতো শক্তিও নেই। তাহমিনা আশেপাশে দেখল। আপনি কোথায় যাবেন বলুন, আমি একটা রিক্সা ডেকে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে তাহমিনা ধাক্কা খাওয়া ভদ্রলোককে একটা রিকশায় তুলে দিল এবং তার গন্তব্যের দিকে রওনা হলো। তার নিজের ইন্টারভিউয়ের জন্য অনেক দেরি হয়ে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে তার মনে সে বয়স্ক লোকটির কথাই চিন্তা হচ্ছিল বেশি। রিকশায় বসে তাহমিনা সেই দামি গাড়ি আর সেই অহংকারী লোকটার কথা ভাবছিল। বড়লোকদের প্রতি তার পুরনো বিদ্বেষ যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। আকাশ ছোঁয়া এক ইমারতের সামনে এসে রিকশা থামল। এত উঁচু আর বিলাস বহুল অফিস সে আগে কখনো দেখেনি। কাঁচের দেওয়ালে প্রতিফলিত সূর্যের আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। মনে মনে একটু অবাক হলেও এই চাকচিক্য তাকে বিন্দুমাত্র মুগ্ধ করতে পারল না। তার মনে বদ্ধমূল ধারণা বড়লোক মানে এক গাদা হৃদয়হীন অহংকারী প্রাণী, যারা শুধু গরিবদের শোষণ আর অবহেলা করতে জানে। দ্রুত পায়ে হেঁটে রিসেপশনে গিয়ে নিজের নাম বলা মাত্রই তাকে ভেতরে অপেক্ষা করতে বলা হলো। কিছুক্ষণ পর একজন অ্যাটেন্ডেন্ট এসে তাকে একটা কেবিনে নিয়ে গেল। দরজার কাছে পৌঁছে তাহমিনা সামান্য থমকে দাঁড়ালো। কেবিনের ভেতরে বসা ব্যক্তিকে দেখে তার চোখ ছানা পড়া। এই তো সে লোকটা, সেই দাম্ভিক অভদ্র লোকটা যার সাথে রাস্তায় তার ঝগড়া হয়েছিল। তাহমিনা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে একটাই প্রশ্ন, এই লোকটা এখানে কি করছে? আর তাহলে কি এটা কি তারই অফিস? জাহিদুল তার দিকে তাকিয়ে মুচকি হাসল। সে একই ব্যঙ্গাত্মক হাসি যা রাস্তায় দেখেছিল তাহমিনা। আসুন আসুন মিস তাহমিনা, জাহিদুল বলল, গলায় সেই চেনা কর্তৃত্বপূর্ণ সুর। দাঁড়িয়ে রইলেন কেন? তাহমিনা যেন ঘোর থেকে জেগে উঠল। শুকনো ঢোক গিলে সে ভেতরে প্রবেশ করলো এবং একটা চেয়ারে বসল। তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে কতটা অপ্রস্তুত। জাহিদুল বলল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছুটা অবাক হয়েছেন। চোখের পলক না ফেলে তাহমিনার দিকে তাকিয়ে তাহমিনা সরাসরি তার চোখের দিকে তাকালো। অবাক তো আমি হয়েছি, আমি ভাবিনি। ভাবেননি যে রাস্তায় যার সাথে আপনার এত মিষ্টি ভাষার কথোপকথন হয়েছিল তিনি এই অফিসের বস? জাহিদুল তার কথা শেষ করার আগেই ব্যঙ্গ করে বললেন। তাহমিনা রাগে জ্বলছিল, কিন্তু নিজেকে সংযত করার চেষ্টা করল। আপনার ব্যবহার এখানে মোটো ভদ্রচিত ছিল না। আর আপনার ব্যবহার? জাহিদুল পাল্টা প্রশ্ন করলেন। রাস্তায় একটা সামান্য ধাক্কা লাগার জন্য আপনি যেভাবে আমাকে আক্রমণ করেছিলেন সেটা খুব মার্জিত ছিল। তাহমিনা ঝাঁঝালো স্বরে বলল, আমি অন্তত কাউকে গাড়ি দিয়ে ইচ্ছে করে ধাক্কা দেইনি। ইচ্ছে করে? জাহিদুল ভ্রু কুঁচকে বললেন, আপনি কি নিশ্চিত ছিলেন যে আমি ইচ্ছে করে ধাক্কা দিয়েছি? অবশ্যই ছিলাম। তাহমিনা জোর দিয়ে বলল, আপনার ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল। জাহিদুল হাসল, তবে সে হাসিতে বিন্দুমাত্র উষ্ণতা ছিল না। আপনার অনুমান শক্তি দুর্বল মিস তাহমিনা, তবে আপনার আত্মবিশ্বাস প্রশংসার যোগ্য। আমার আত্মবিশ্বাস আমার অভিজ্ঞতা থেকে আসে, তাহমিনা উত্তর দিল। আর আমার অভিজ্ঞতা বলে অহংকারীরা সাধারণত অন্যদের সম্মান করে না। তাদের মধ্যে কিছুক্ষণ ধরে এভাবেই তিক্ত ও ব্যঙ্গাত্মক কথাবার্তা চলতে থাকে। ইন্টারভিউয়ের পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। তাহমিনা মনে মনে ধরেই নিয়েছে এই লোক তাকে কিছুতেই চাকরি দেবে না, বরং পুরনো ঝগড়ার শোধ তুলতেই তাকে এখানে ডেকে এনেছে। জাহিদুল কিছুক্ষণ পরে বলল, যাই হোক, আপনার জীবন বৃত্তান্ত অনুযায়ী আপনি পদের জন্য যোগ্য, কিন্তু আপনার ব্যক্তিত্ব। সে সামান্য থামল, যেন সঠিক শব্দ খুঁজে পাচ্ছে না।
একটু বেশি স্পষ্টবাদী। স্পষ্টবাদিতা যদি আপনার পছন্দ হয় তাহলে আমার মনে হয় না এই চাকরিটা আমার জন্য। তাহমিনা আত্মবিশ্বাসের সাথে বলল, তার আর হারানোর কিছু নেই। জাহিদুল হাসল, তবে সে হাসিতে উষ্ণতা ছিল না। আপনার এই স্পষ্টবাদিতেই আমাকে আগ্রহী করেছে মিস তাহমিনা। তাহমিনা ভ্রু কুঁচকে তাকালো। আগ্রহী? হ্যাঁ। জাহিদুল উত্তর দিলেন, আমি মনে করি আপনার মধ্যে শেখার মতো অনেক কিছু আছে, যদিও আপনি সেটা ভালোভাবে প্রকাশ করতে পারেননি। আর সত্যি বলতে রাস্তায় আপনার ওই থেরেপুরে কথা বলার সাহসটা আমার ভালো লেগেছে। আমার অফিসে এমন একজন কর্মীর প্রয়োজন যে প্রয়োজনে নিজের মতামত জোরালোভাবে পেশ করতে পারে। তাহমিনা শান্ত চোখে তার দিকে তাকিয়ে বলল, কিন্তু তখন আপনার ব্যবহার তো অন্য কথা বলছিল। জাহিদুল হালকা হেসে বলল, তখনের ঘটনা ছিল অপ্রত্যাশিত। আর সত্যি বলতে রাস্তায় আপনার রিয়াকশন দেখার পর আমি কৌতূহলী হয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম একজন সাধারণ পরিস্থিতিতে আপনি কেমন আচরণ করেন। তাহমিনা বিশ্বাস করতে পারছিল না, এটা কি কোনো কৌশল? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে এই অফিসে চাকরি দেব। জাহিদুল ঘোষণা করলেন। তাহমিনা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ, তবে আমার অফিসে কাজ করার ক্ষেত্রে নিয়ম কিছু আছে যেগুলো আপনাকে কিছু মেনে চলতে হবে। তাহমিনা সতর্ক হয়ে বলল, কি নিয়ম? জাহিদুল টেবিলের উপর রাখা একটা ফাইলের দিকে ইঙ্গিত করলেন। এটা স্ট্যান্ডার্ড এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। এখানে কোম্পানির কিছু নিয়মকানুন এবং কর্মীর দায়িত্বের কথা বলা আছে। আপনি যদি রাজি থাকেন তাহলে এটা সাইন করতে পারেন। তাহমিনা ফাইলটা হাতে নিয়ে কয়েকটা পাতা উল্টালো। শর্তগুলো সাধারণভাবে চাকরির চুক্তিতে যা থাকে তেমনই, তবে তার মনে খটকা লাগছিল জাহিদুলের রহস্যময় আচরণে। তাহমিনা জিজ্ঞেস করল, আমি কি একটু সময় নিয়ে এটা পড়তে পারি? অবশ্যই, তবে বেশি সময় নেই। সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে দেখে নিন। তাহমিনা মনোযোগ দিয়ে কন্ট্রাক্টের প্রতিটি পাতা পড়ল। কোথাও কোনো অস্বাভাবিক শর্ত তার চোখে পড়ল না, কিন্তু জাহিদুলের চোখের সেই চতুর হাসিটা তার মনে অস্বস্তি সৃষ্টি করছিল। কেন এই লোকটা তাকে চাকরি দিচ্ছে? কি উদ্দেশ্য তার? জাহিদুল জিজ্ঞেস করল, সব ঠিক আছে? তাহমিনা কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, আমার মনে হয়। জাহিদুল একটা কলম এগিয়ে দিয়ে বলল, তাহলে সাইন করে দিন মিস তাহমিনা। স্বাগতম আমাদের কোম্পানিতে। তাহমিনা কলম ধরল। তার মনে দ্বিধা আর কৌতূহল দুটোই কাজ করছে। এই চাকরিটা কি তার জন্য নতুন কোনো সুযোগ নিয়ে আসবে, নাকি এটা অন্য কোনো জটিলতার শুরু? কন্ট্রাক্টে সই করার পর তাহমিনা একবার জাহিদুলের দিকে তাকালো। জাহিদুলের ঠোঁটের কোণে তখনও সেই রহস্যময় হাসি লেগেছিল। কাজের প্রথম দিন থেকে তাহমিনা বুঝতে পারছিল জাহিদুল তাকে শুধুমাত্র কর্মী হিসেবে নিয়োগ করেনি, বরং সেদিন রাস্তায় যে তিক্ততা তৈরি হয়েছিল তার রেশ ধরে জাহিদুল যেন সুযোগ পেলেই তাকে অপদস্থ করার চেষ্টা করত। সামান্য ভুল হলে কড়া কথা শোনাত, মিটিংয়ে অন্যদের সামনে তার কাজের সমালোচনা করত। জাহিদুলের প্রতিটি কথার চাহনিতে যেন সেই দিনের রাস্তার ঘটনার প্রতিশোধ নেওয়ার একটা চাপা ইঙ্গিত থাকত। একদিন তাহমিনা একটা জরুরি রিপোর্ট জমা দিতে সামান্য দেরি করে ফেলেছিল। জাহিদুল তার কেবিনে ডেকে পাঠালো। জাহিদুল শীতল স্বরে বলল, মিস তাহমিনা, আপনার কি সময়ের কোনো মূল্য নেই? একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট জমা দিতে এত দেরি কেন? তাহমিনা মাথা নিচু করে বলল, স্যার, আসলে রাস্তায় একটু ট্রাফিক ছিল। আর জাহিদুল ব্যঙ্গ করে হেসে বলল, ট্রাফিক? আপনি কি জানেন এই অফিসে যারা কাজ করে তারা সবাই সময় মেনে চলে, নাকি আপনি নিজেকে এখানকার নিয়মের ঊর্ধ্বে মনে করেন? তাহমিনা প্রতিবাদ করতে চাইল। স্যার, আমি সত্যি চেষ্টা করেছি। জাহিদুল তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। চেষ্টা যথেষ্ট নয় মিস তাহমিনা, এখানে পারফর্ম করতে হয়। আর আপনার পারফরম্যান্স প্রথম দিন থেকেই হতাশাজনক। আমার মনে হয় আপনার মতো দায়িত্ব জ্ঞানহীন কর্মীর এই অফিসে কোনো স্থান নেই। তাহমিনা কষ্টে নিজের চোখের জল আটকে রাখল। তার মনে হচ্ছিল সেদিন রাস্তায় জাহিদুলের সাথে ঝগড়া করাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কয়েক সপ্তাহ ধরে এই ধরনের অপমান সহ্য করতে না পেরে তাহমিনা একদিন জাহিদুলের কেবিনে গেল। তার চোখে মুখে চরম হতাশা। তাহমিনা কাঁপা কাঁপা স্বরে বলল, স্যার, আমি আর এই অফিসে কাজ করতে পারছি না। জাহিদুল চেয়ার থেকে হেলান দিয়ে তাকালো। তার চোখে কোনো সহানুভূতি দেখা গেল না। কেন মিস তাহমিনা, হঠাৎ কি হলো? আপনি না বলেছিলেন আপনি কাজটা শিখতে চান? আমি শিখতে চাই, কিন্তু যেভাবে আপনি আমার সাথে ব্যবহার করেন এটা আমার পক্ষে সহ্য করা কঠিন। জাহিদুল ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল,
ও তাহলে আপনি মনে করছেন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করি? হ্যাঁ স্যার, আপনি এই সুযোগ পেলেই আমাকে অপমান করেন, আমার কাজের সমালোচনা করেন। মনে হয় আপনি সেই দিনের রাস্তার ঘটনার প্রতিশোধ নিচ্ছেন। তাহমিনা সরাসরি অভিযোগ করল। জাহিদুল কিছুক্ষণ চুপ করে তাহমিনার দিকে তাকিয়ে রইলেন। তারপর টেবিলে ড্রয়ার খুলে একটা কাগজের কপি বের করে তাহমিনার দিকে এগিয়ে দিল। জাহিদুল শান্ত স্বরে জিজ্ঞেস করল, এটা মনে আছে? তাহমিনা কাগজটার দিকে তাকিয়ে চমকে উঠল। এটা তার চাকরির কন্ট্রাক্টের একটা কপি, কিন্তু এর একটা বিশেষ জায়গায় লাল কালি দিয়ে দাগানো। কন্ট্রাক্ট? তাহমিনা অবাক হয়ে বলল, হ্যাঁ মিস তাহমিনা, ভালো করে দাগানো অংশটা পড়ুন। জাহিদুল বলল। তাহমিনা দাগানো অংশটার দিকে তাকালো। সেখানে স্পষ্ট করে লেখা ছিল চুক্তির মেয়াদ 5 বছর। এই সময়ের আগে কর্মী কর্তৃক পদত্যাগপত্র গ্রহণ করা হবে না। তাহমিনা হতভম্ব হয়ে জাহিদুলের দিকে তাকালো। 5 বছর? এটা কি? আপনি যখন এই কন্ট্রাক্টে সাইন করেছিলেন তখন কি পড়েননি? জাহিদুল জিজ্ঞেস করলেন। তার গলায় এছাড়া বিজয়ীর সুর। আমি খেয়াল করিনি। তাহমিনা আমতা আমতা করে বলল। তার মনে পড়ল কন্ট্রাক্টটা পড়ার সময় তার মনোযোগ অন্য দিকে ছিল। জাহিদুল আবার ব্যঙ্গ করে হেসে বলল, খেয়াল করেননি? গুরুত্বপূর্ণ কাগজপত্র সাইন করার আগেই ভালোভাবে পড়ে নেওয়া উচিত মিস তাহমিনা। এখন আপনি আগামী 5 বছরের জন্য এই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ। আপনি চাইলেও এর আগে রিজেন দিতে পারবেন না। তাহমিনার পৃথিবী যেন মুহূর্তে অন্ধকার হয়ে গেল। 5 বছর! এই লোকটার অধীনে তাকে আরো 5টা বছর ধরে এই অপমান আর অত্যাচার সহ্য করতে হবে। তার চোখে জল চিকচিক করে উঠল। তাহমিনা কাঁদো কাঁদো গলায় বলল, কিন্তু কেন স্যার, কেন আপনি আমার সাথে এমন করছেন? জাহিদুল চেয়ার ছেড়ে উঠে ধীরে ধীরে এগিয়ে এলো তাহমিনার দিকে। জাহিদুলকে হঠাৎ এইভাবে এগিয়ে আসতে দেখে কিছুটা ভয় পেয়ে পিছিয়ে যায় তাহমিনা। জাহিদুল আর এগিয়ে যায়। এভাবে করতে করতে একসময় দেওয়ালে আটকা পড়ে তাহমিনা। জাহিদুল থামল একদম তাহমিনার কাছে গিয়ে। সে মাথা নিচু করে তাহমিনার ঠোঁটের দিকে এগোয়। তাহমিনা ভয় পেয়ে চোখ বন্ধ করে নেয়। তার এমন অবস্থা দেখে জাহিদুল বাঁকা হেসে তাহমিনার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, কারণ তুমি সেদিন আমার সাথে যে অভদ্র ব্যবহার করেছিলে, আমাকে অপমান করেছিলে রাস্তায়, তার প্রতিশোধ নিতে। আমি কোনো অপমান সহজে ভুলি না মিস তাহমিনা। তাহমিনা চোখ বন্ধ করে কাঁদতে থাকে। জাহিদুল তার থুতনিতে শক্ত করে ধরে বলে, এটা তো সবে শুরু, তোমাকে নিজের কর্মের ফল ভোগ করতে হবে। তাহমিনা অসহায়ভাবে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছিল সে যেন এক গভীর খাদে পড়ে গেছে, যেখান থেকে উঠে আসার কোনো পথ নেই। 5 বছরের এই চুক্তি তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ালো। জাহিদুলের চোখে তখন প্রতিশোধের আগুন, আর তাহমিনা সে আগুনে পড়তে থাকা এক অসহায় শিকার। তাহমিনা পূর্ণ নাম তাহমিনা। শহরের এক প্রান্তে ছোট্ট একটা ভাড়া বাড়িতে তার জগৎ সীমাবদ্ধ। দারিদ্রতা নিত্য সঙ্গী, তবে তার চোখে সবসময় এক কঠিন বাস্তবতার সাথে লড়াই করার দৃঢ়তা বিদ্যমান। ছোটবেলায় মাকে হারানোর কষ্ট তার স্মৃতিতে আবছা হয়ে এলেও বাবার স্নেহ আর ভালোবাসায় সেই শূন্যতা কিছুটা হলেও ভরাট হয়েছিল। তার বাবা একজন সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। একটা ছোট ওয়ার্কশপে কাজ করে তিনি তাহমিনাকে বড় করে তুলেছিলেন। অভাবের সংসারেও তিনি মেয়ের পড়াশোনার ব্যাপারে কখনো উদাসীন ছিলেন না। তাহমিনা ভালো ছাত্রী ছিল। স্বপ্ন দেখত একদিন ভালো চাকরি করে বাবার কষ্ট দূর করবে। কিন্তু নিয়তির পরিহাসে সে স্বপ্ন ধাক্কা খেলে যখন তাহমিনার বাবা এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন। তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে, যার ফলে তিনি পঙ্গু হয়েছেন। বিছানায় হয়ে ওঠে তার একমাত্র ঠিকানা। এরপর থেকে তাহমিনার কাঁধে এসে পড়ে সংসারের সমস্ত দায়িত্ব। বাবার চিকিৎসার খরচ আকাশ ছোঁয়া। প্রতি মাসে দরকার হয় প্রচুর টাকার ওষুধ, ফিজিওথেরাপি এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ। তাদের সামান্য সঞ্চয় দ্রুত ফুরিয়ে যেতে থাকে। তাহমিনা তখন দিশেহারা হয়ে পড়ে। বাবার মুখের দিকে তাকিয়ে তার চোখে জল আসে। যে মানুষটা এতদিন তার সব প্রয়োজন মিটিয়েছেন, আজ তিনি অন্যের সাহায্যের মুখাপেক্ষী। এই অসহায়তা তাহমিনাকে কুড়ে কুড়ে খায়। তার বাবার চিকিৎসার খরচ জোগাতে তাহমিনা মরিয়া হয়ে চাকরি খুঁজতে শুরু করে। বহু জায়গায় ঘুরে বহু ইন্টারভিউ দিয়ে অবশেষে জাহিদুল ইসলামের অফিসে সে চাকরিটা পায়। যদিও ইন্টারভিউয়ের তিক্ত অভিজ্ঞতা, জাহিদুলের রুক্ষ ব্যবহার তাকে হতাশ করেছিল, কিন্তু বাবার অসুস্থতার কথা ভেবে সে সব অপমান মুখ বুজে সহ্য করে নেয়। 5 বছরের সে কন্ট্রাক্টের কথা তখন তার মাথায় আসেনি। শুধু একটা চাকরির আশায় সে কন্ট্রাক্টে সই করেছিল। এখন যখন সে বুঝতে পারছে এই চাকরিটা তার জন্য কত বড় বন্দিশালা হতে চলেছে,
তখন তার অসহায়তা আরও বাড়ে। একদিকে বাবার চিকিৎসার খরচ, অন্যদিকে জাহিদুলের অকথ্য অত্যাচার, আর 5 বছরে সেই কন্ট্রাক্টের বেড়াঝাল। তাহমিনা জানে তার হার মানলে চলবে না। তার বাবার মুখের দিকে তাকালে সে নতুন করে বাঁচার প্রেরণা পায়। যে বাবাই তার একমাত্র অবলম্বন, তার সুস্থতার জন্য যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সে প্রস্তুত। দেবে তাহমিনা, এক দরিদ্র ঘরের মেয়ে, কঠিন জীবন সংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি। তার লড়াই শুধু নিজের জন্য নয়, তার পঙ্গু বাবার মুখের হাসি ফিরিয়ে আনার জন্য। চৌধুরী মেনশন ছেড়ে আসার পর আবির ও তার পরিবার এক চরম অনিশ্চয়তার মুখে পড়ে। বিশাল প্রাসাদ ছেড়ে তার আশ্রয় নেয় শহরের এক প্রান্তে পুরনো স্যাঁতস্যাঁতে এক ভাড়া বাড়িতে। এতদিন ধরে যে প্রাচুর্য আর আরামের জীবন তারা অভ্যস্ত ছিল, তার সম্পূর্ণ বিপরীত এক পরিস্থিতিতে এসে তারা দিশেহারা হয়ে পড়ে। জাহিদুলের সৎ ভাই আবিরের মধ্যে চাপা ক্রোধ ধূমায়িত হতে থাকে। এতদিন ধরে চৌধুরী বাড়ির দাপুটে উত্তরাধিকারী হিসেবে সে যা খুশি তাই করেছে, আর আজ কিনা পথের ভিখারি। এই অপমান সে কিছুতেই মেনে নিতে পারছিল না। তার মনে জাহিদুলের প্রতি বিদ্বেষের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। একদিন রাতের বেলা আবির আর তার মা কথা বলছিল। তাদের কণ্ঠে যেন আগুন ঝরে পড়ছিল। তাদের উত্তেজিত অঙ্গভঙ্গি বুঝিয়ে দিচ্ছিল কোনো গভীর ষড়যন্ত্র চলছে। আবির বলল, মা, আমরা কি এভাবেই সব মেনে নেব? ওর জরজটা আমাদের ভিটে মাটি কেড়ে নিল, আর আমরা চুপ করে থাকবো? রোকেয়া বেগমের চোখে এতদিন ধরে ক্ষমতার উদ্ধত্ত খেলা করত, আজ সেখানে হতাশা আর ক্ষোভের কালো মেঘ। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, চুপ করে থাকার আর উপায় কি আছে আবির? তোর বাবা তো সেই জারজের পক্ষ নিয়েছে, একটা কথাও বলল না আমাদের হয়ে। আবির আগে গজগজ করতে করতে বলল, বাবা, উনি তো সেই জারজের হাতে পুতুল হয়ে গেছে, কিন্তু আমি ছাড়বো না। জাহিদুলকে চরম মূল্য দিতে হবে। তার মা উদ্বিগ্ন হয়ে বললেন, কিন্তু তুই কি করবি আবির? ওর এখন অনেক ক্ষমতা, অনেক টাকা। আবির ঠান্ডা গলায় বলল, টাকার ক্ষমতা চিরস্থায়ী নয় মা। আমি এমন একটা চাল চালবো, দেখবে জাহিদুল এর শুধু বাড়ি নয়, তার সব অহংকারও ধূলিসাৎ করে দেব। বেশি পাওয়ার করছে না, এই পাওয়ার দিয়েই ওকে আমি শেষ করব। তার আগে জানতে হবে ও এইসব করলো কিভাবে। আবির গোপনে তথ্য জোগাড় করতে শুরু করে। তার সন্দেহ হয় জাহিদুল নিশ্চয়ই কোনো কারসাজি করে তাদের বাবার কাছ থেকে চৌধুরী বাড়ি হাতিয়ে নিয়েছে, কারণ তার বাবা কিছুতেই বাড়ি বিক্রি করতে রাজি ছিলেন না। অবশেষে আবির কিছু বিশ্বস্ত লোকের মাধ্যমে জানতে পারে জাহিদুলের আসল পরিকল্পনা। প্রতিশোধের নেশায় অন্ধ জাহিদুল আসলে জালিয়াতি করে তাদের বাবার কাছ থেকে চৌধুরী বাড়ির দখল নিয়েছে। তাদের বাবাকে ভুল বুঝিয়ে, মিথ্যে ভয় দেখিয়ে জাহিদুল সে মূল্যবান সম্পত্তির কাগজপত্র নিজের নামে করিয়ে নিয়েছে। এ খবর শোনার পর আবিরের রাগ সপ্তমে চড়ে যায়। তার মনে হয় যেন কেউ তার বুকে পাথর চাপা দিয়েছে। এত বড় বিশ্বাসঘাতকতা! জাহিদুল শুধু তাদের বাড়ি কেড়ে নেয়নি, তাদের বাবার বিশ্বাসও ভেঙেছে। আবির ছুটে যায় তার বাবার কাছে। পুরনো ভাড়া বাড়ির সে ছোট্ট ঘরে মলিন চেহারায় বসেছিলেন জাহিদুলের বাবা। আবির উত্তেজিত স্বরে বলল, বাবা, তুমি কি জানো জাহিদুল কি করেছে? জাহিদুলের বাবা ক্লান্ত স্বরে বললেন, কি করেছে সে? আবির প্রায় চিৎকার করে বলল, সে আমাদের বাড়ি জালিয়াতি করে নিজের নামে করিয়ে নিয়েছে। তুমি কি কিছু টের পাওনি? জাহিদুলের বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তার চোখে গভীর অনুশোচনার ছাপ। ধীরে ধীরে তিনি বললেন, আমি সব জানি আবির। আবির অবাক হয়ে তার বাবার দিকে তাকালো। তুমি জানতে, তাহলে কেন কিছু বলনি? জাহিদুলের বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি কি বলবো বাবা, যা হয়েছে তা তো আমারই কর্মফল। জাহিদুল আর তার মায়ের উপর আমি যে অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হতো। আবির অধৈর্য হয়ে বলল, কিন্তু কেন তুমি চুপ করে আছো? ওই জারাজটা আমাদের সব কেড়ে নিল, আর তুমি নির্বিকার। এনায়েত সাহেব শান্ত স্বরে বললেন, ও জারজ নয় আবির, ও আমার ছেলে, আর আমি ওর সাথে যা করেছি তার জন্য আমার ক্ষমা চাওয়া উচিত। আবির তার বাবার কথা শুনে হতভম্ব হয়েছে। তার মনে হচ্ছিল তার চারপাশের পৃথিবীটা যেন উল্টে যাচ্ছে। তার বাবা কি সত্যিই জাহিদুলের পক্ষ নিচ্ছেন? ঠিক সেই মুহূর্তে ঘরে প্রবেশ করে রোকেয়া বেগম। তিনি আবিরের উত্তেজিত কথাবার্তা শুনে এগিয়ে এসে ঝাঁঝালো স্বরে বললেন, কি হয়েছে এত চেঁচামেচি? আবির তার মায়ের দিকে তাকিয়ে রাগে গড়গড় করতে লাগলো। তুমি জানো মা, জাহিদুল বাবার সাথে কি করেছে? তার মা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কি করেছে? আবির সব ঘটনা খুলে বলল কিভাবে জাহিদুল জালিয়াতি করে তাদের বাবার কাছ থেকে চৌধুরী বাড়ি নিজের নামে করিয়ে নিয়েছে। শুনে জাহিদুলের সৎমায়ের মুখ ঘৃণায় কুঁচকে গেল। এতদিন ধরে যে অহংকার তিনি পোষণ করতেন
তা যেন এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি বিষাক্ত স্বরে বললেন, ওই শয়তান, আমি জানতাম ও কত বড় শয়তান, সুযোগ পেলেই আমাদের ক্ষতি করবে। আবির হতাশ স্বরে বলল। এখন আমরা কি করব মা? তার মা দৃঢ় গলায় বললেন, আমরা প্রতিশোধ নেব আবির। ওই জারজটাকে তুই কিছুতেই ছাড়বি না। ও আমাদের যা কেড়ে নিয়েছে তার দ্বিগুণ ওর কাছ থেকে কেড়ে নিয়ে ওর থেকে প্রতিশোধ নিবি। কিন্তু কিভাবে? ভাবতে দে। তার চোখে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞার ঝিলিক। আমি এমন একটা ছক কষবো যাতে জাহিদুল তিলে তিলে জ্বলবে। জাহিদুলের বাবা তাদের কথাবার্তা শুনছিলেন, কিন্তু কোনো প্রতিবাদ করলেন না। তার মনে তখন শুধু নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা। তিনি বুঝতে পারছিলেন তার অতীতের ভুলের জন্য আজ তার পুরো পরিবার ধ্বংসের মুখে দাঁড়িয়ে। আবির এবং তার মা দুজনে মিলে জাহিদুলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ফন্দি আঁটতে শুরু করে। তাদের মনে বিদ্বেষের আগুন এতটাই তীব্র হয়ে ওঠে যে তারা ন্যায় অন্যায়ের বিচারও ভুলে যায়। তাদের একমাত্র লক্ষ্য জাহিদুলকে ধ্বংস করা। আর এই প্রতিহিংসার আগুনে পুড়ে ছাই হতে থাকে চৌধুরী পরিবারের অবশিষ্ট সম্মান আর শান্তি। জাহিদুল ইসলামের কোম্পানির বার্ষিক পার্টি তখন মধ্য গগনে। মকমলের পর্দা, ঝাড়বাতির ঝলকানি আর সুগন্ধি ফুলের সৌরভে মণ্ডিত বিশাল হলটি কর্মব্যস্ত দিনের ক্লান্তি ভুলিয়ে দেওয়ার এক মনোরম পরিবেশে পরিণত হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিদের কলকাকুলিতে মুখরিত চারপাশ। পানীয়পূর্ণ কাচের গ্লাস হাতে হালকা হাসি বিনিময় করছেন সকলে। জাহিদুল কালো রঙের দামি স্যুট পরিহিত প্রবেশদ্বারে দাঁড়িয়ে প্রত্যেক আগন্তুককে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। যদিও তার চোখের গভীরে চাপা উত্তেজনা স্পষ্ট। তাহমিনা হালকা আকাশি রঙের সিল্কের শাড়ি জড়িয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে সহকর্মীদের সাথে কথা বলছিল। তার স্নিগ্ধ সৌন্দর্য যেন সেই কৃত্রিম আলোর ঝলকানিকেও ম্লান করে দিচ্ছিল। অফিসের কয়েকজন মহিলা এসে তার পাশে দাঁড়ালো, তার শাড়ির রঙের প্রশংসা করল, হাসি মুখে গল্প জুড়ে দিল। তাহমিনা তাদের সাথে সহজভাবে মিশে যাচ্ছিল, যদিও তার মনের এক কোণে জাহিদুলের রুক্ষ ব্যবহার আর 5 বছরের চুক্তির চিন্তা মাঝে মাঝেই উকি দিচ্ছিল। অন্যদিকে আবির ও একদল বন্ধু বান্ধবদের সাথে খানিকটা দূরে একটা সোফার ধারে বসেছিল। দামি হুইস্কির গ্লাসে তার হাত, কিন্তু তার চোখ স্থির ছিল না। শিকার ধরার আগে শিকারীর যেমন তীক্ষ্ণ দৃষ্টি থাকে, তেমনই এক চাহনি তার চোখে খেলা করছিল। জাহিদুলকে জব্দ করার একটা মোক্ষম সুযোগের অপেক্ষায় ছিল সে, আর তার মনে হচ্ছিল সেই সুযোগ বুঝি এবার এসে গেছে। তার দৃষ্টি কিছুক্ষণ ধরে হল জুড়ে ঘুরতে ঘুরতে অবশেষে স্থির হলো তাহমিনার উপর। আবির বন্ধুদের সাথে হালকা কিছু কথা সেরে ধীরে ধীরে তাহমিনার দিকে এগিয়ে গেল। তার মুখে এক ধরনের চাতুর্যপূর্ণ হাসি লেগেছিল। হ্যালো। আবির মোলায়েম স্বরে সম্ভাষণ জানালো। তাহমিনা সামান্য চমকে মুখ তুলল। জাহিদুল এবং তার পরিবারের মধ্যে যে কিছু সমস্যা চলছে তার সম্পর্কে সে অফিসের কর্মচারীদের মুখে শুনেছিল, কিন্তু এই পার্টিতে আবিরের সরাসরি আগমন তাকে কিছুটা অপ্রস্তুত করল। আপনি? তাহমিনা মৃদু হেসে প্রত্যুত্তর দিল, আমি আবির, জাহিদুলের ছোট ভাই। যদিও আমাদের মধ্যে ভাই ভাই সম্পর্কটা ঠিক মসৃণ নয়, আর এই পার্টিতেও আমি ইনভাইটেড নই। আবিরের কণ্ঠস্বরে এক ধরনের চাপা তিক্ততা অনুভব করা গেল। ও, তাহমিনা বলল, কৌতূহল দমন করে সৌজন্যের হাসি বজায় রাখল। আবির আগ্রহ দেখিয়ে বলল, আপনি এখানে নতুন, তাই না? তাহমিনা হালকা হাসি বজায় রেখে বলল, জি হ্যাঁ। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় কোনো দ্বিধা ছাড়াই আমাকে বলতে পারেন। এখানকার পরিবেশটা হয়তো আপনার এখনো তেমন চেনা নয়। তাহমিনা আবিরের আন্তরিক ব্যবহারে কিছুটা আশ্বস্ত হলো। জাহিদুলের শীতল এবং কর্তৃত্বপূর্ণ আচরণের বিপরীতে মানুষটার ভদ্রতা তার মনে এক উষ্ণ ছোঁয়া দিল। তাহমিনা হাসি মুখে বলল, ধন্যবাদ, আপনার নাম মনে রাখবো। তাদের মধ্যে কিছুক্ষণ ধরে সাধারণ আলোচনা চলতে থাকে। আবির খুব আগ্রহ নিয়ে তাহমিনার কাজ, তার ভালো লাগা, তার গ্রামের বাড়ি এসব বিষয়ে জানতে চাইল। তাহমিনাও সরল মনে তার উত্তর দিচ্ছিল। আবিরের মার্জিত ব্যবহার এবং আন্তরিক আগ্রহে তাহমিনা ধীরে ধীরে তার প্রতি এক ধরনের বন্ধুত্বের আকর্ষণ অনুভব করতে শুরু করে। কথায় কথায় আবির হঠাৎ জিজ্ঞেস করে, আপনি কি নাচতে ভালোবাসেন? তাহমিনা চমকে আবিরের দিকে তাকালো। তার চোখে এক দুষ্টুমি ভরা হাসি। তাহমিনার সামান্য দ্বিধাগ্রস্ত হলো। তেমন অভ্যাস নেই, ছোটবেলায় গ্রামে কিছু অনুষ্ঠানে নেচেছি, তবে এখানে। আবির হাত বাড়িয়ে বলল, আসুন না, একটু চেষ্টা করলে দেখবেন ভালো লাগবে। আর আমি তো আছি, আপনার পা মারাবো না, কথা দিচ্ছি। তাহমিনা আবিরের রসিকতায় হেসে ফেলল এবং তার হাত ধরল। তারা ভিড়ের মধ্যে মিশে গেল।
নাচের তালে তালে আবিরের সাথে তার সহজ ও সাবলীল কথাবার্তা চলতে থাকলো। আবির খুব যত্নের সাথে তাহমিনাকে গাইড করছিল, তার সাথে হালকা রসিকতা করছিল, যা তাহমিনার মন থেকে জাহিদুলের চাপানো কষ্টের বোঝা কিছুটা হলেও কমিয়ে এনেছিল। দূর থেকে জাহিদুল জ্বলন্ত চোখে সে দৃশ্য দেখছিল। আবিরের হাত ধরে তাহমিনাকে হাসতে এবং সাবলীলভাবে নাচতে দেখে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এক ধরনের তীব্র ঈর্ষা তার রক্তে মিশে যেতে লাগলো। কেন তাহমিনা তার সৎ ভাইয়ের সাথে এত ঘনিষ্ঠভাবে মিশছে? কেন আবিরের প্রতি সে এত আগ্রহ দেখাচ্ছে? তার মনে হচ্ছিল যেন কেউ তার সম্পত্তি কেড়ে নিচ্ছে। এটা কি হচ্ছে? ওর এত বড় সাহস আমার বাড়িতে এসে আমার এই শত্রুর সঙ্গে মিশেছে? তাহমিনা কেন ওর সাথে এত সহজভাবে মিশছে? আবির এক ফাঁকে তাহমিনাকে টেনে নিয়ে হোটেলের বেলকনির দিকে গেল। রাতের আলোয় শহরের ঝলমলে দৃশ্য দেখা যাচ্ছিল। হালকা বাতাস তাহমিনার উড়ন্ত শাড়ির আঁচল ছুঁয়ে যাচ্ছিল। আবির গভীর দৃষ্টিতে তাহমিনার দিকে তাকিয়ে বলল, এখানটা একটু শান্ত। আসলে এই হট্টগোলের মধ্যে আপনার সাথে একটু মন খুলে কথা বলার সুযোগ খুঁজছিলাম। আপনার সাথে কথা বলে সত্যিই খুব ভালো লাগছে। তাহমিনা মৃদু হেসে বলল, আমারও। আবিরের চোখের দিকে তাকিয়ে তার হৃৎস্পন্দন সামান্য বাড়ল। তাদের চোখাচোখি হলো। আবিরের দৃষ্টিতে অন্যরকম এক আকর্ষণ ছিল, যা তাহমিনাকে এক মুহূর্তের জন্য দুর্বল করে দিল। ঠিক সেই মুহূর্তে জাহিদুল রাগে ফুটতে ফুটতে বেলকনিতে এসে দাঁড়ালো। তার উপস্থিতি দুজনের নীরবতাকে ভেঙে দিল। তার চোখে তীব্র ক্রোধ এবং বিরক্তি স্পষ্ট। তাহমিনা, জাহিদুল শীতল গলায় ডাকল, তার কণ্ঠস্বরে কর্তৃত্বের সুস্পষ্ট ছাপ। তাহমিনা চমকে জাহিদুলের দিকে তাকালো। তার চোখে জাহিদুলের অপ্রত্যাশিত আগমন এবং রাগান্বিত চাহনি দেখে কিছুটা ভয় জাগলো তার মনে। জাহিদুলের তীক্ষ্ণ দৃষ্টির সামনে কিছুটা অপ্রস্তুত হয়ে তাহমিনা আমতা আমতা করে বলল, আমরা একটু কথা বলছিলাম। জাহিদুল কঠিন স্বরে বলল, এখন কথা বলার সময় নয়, আমার সাথে এসো। সে তাহমিনার হাত ধরতে গেলে আবির দ্রুত এগিয়ে এসে জাহিদুলের হাত ধরে শান্ত স্বরে বলল, দাঁড়া জাহিদুল। কিন্তু তার চোখে এক ধরনের চাপা চ্যালেঞ্জের ভাব ছিল। আমরা কোনো অন্যায় করছিলাম না, জাস্ট একটু ফ্রেন্ডলি কনভারসেশন। জাহিদুলের রাগ যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল। আমার অফিসের কোনো স্টাফের সঙ্গে আমার শত্রুদের মেলামেশা আমি পছন্দ করি না আবির। এটা তো তোর জানার কথা, তাই না? ঠোঁটের কোণে এক ব্যঙ্গাত্মক হাসি এনে আবির উত্তর দিল, আরে কি বলছিস? আমরা ভদ্রভাবে কথা বলছিলাম। তোমার সমস্যা কোথায়? তুমি কি ভুলে গেছো ভদ্রতা কাকে বলে? যখন দুইজন মানুষ নিজ ইচ্ছে একে অপরের সঙ্গে কথা বলে, তখন তাদের পারমিশন ছাড়া মাঝখানে কথা বলা ব্যক্তিকে আমাদের ভাষায় বিয়াদব বলে। জাহিদুলের রাগ চড়তে শুরু করলো। আচ্ছা, তাই বলছি। তো কোথাও বিনা নিমন্ত্রণে আসা ব্যক্তিকে কি বলে তোমার বাসায়? আবির চুপ হয়ে গেল। সত্যি এখানে সে বিনা নিমন্ত্রণে এসেছে। তাকে চুপ থাকতে দেখে জাহিদুল আবারও বলল, এটা আমার অফিস, আর এখানে আমার কিছু নিয়ম আছে। আমার নিয়মের বাইরে কেউ চলুক, এটা আমার পছন্দ নয়। আবির হেসে বলল, তোমার পছন্দ অপছন্দ আমার দেখার বিষয় নয়। ও কি তোমার পার্সোনাল সম্পত্তি? জাহিদুল রাগে কাঁপতে লাগলো। তার মুখ লাল হয়ে গেল। নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছে আবির, সাবধান হও। আবির নিজের দৃষ্টি তীক্ষ্ণ রেখে শান্ত স্বরে বলল, আমি সত্যি কথাই বলছি, আর চিন্তা করো না। তোমার মুখোশ একদিন সবার সামনে খুলে দেব। কিভাবে তুমি এই কোম্পানির মালিক সেজে হয়েছো তা আমি খুব ভালো করেই জানি। এটা অফিস, এই কোম্পানি সব আমার নিজের যোগ্যতা কামানো। তোর মতো 2 টাকার মানুষের কথায় আমার কিছু যায় আসে না। তোর যা করার ঠিক করতে পারিস। এখন এখান থেকে বের হ, গেট আউট। তাহমিনা অসহায়ভাবে দুই ভাইয়ের উত্তপ্ত বাক্য বিনিময় দেখছিল। তার মনে হচ্ছিল যেন সে এক ঝড়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছে। পার্টিতে আনন্দের বদলে এক চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। জাহিদুলের রাগান্বিত দৃষ্টি সারাক্ষণ তার উপর স্থির ছিল, যেন তার প্রতিটি নিঃশ্বাস পর্যবেক্ষণ করছে। আর আবিরের চোখে ছিল এক রহস্যময় চাহনি, যেন কোনো গোপন অভিসন্ধি লুকিয়ে আছে সেখানে। আবির রেগে কটমট করে সেখান থেকে বেরিয়ে যায়। পার্টিতে আবিরের সাথে হাসি মুখে কথা বলার দৃশ্য জাহিদুলের মস্তিষ্কে বিশ্বের মতো ছড়িয়ে গিয়েছিল। রাতের নীরবতাতেও সে দৃশ্য তার চোখের সামনে ভাসছিল। ঈর্ষার আগুনে তার ভেতরটা জ্বলছিল, আর সেই আগুনের ধোঁয়া যেন তার শ্বাসরোধ করে দিচ্ছিল। কেন তাহমিনা তার শত্রুর সাথে এত ঘনিষ্ঠভাবে মিশেছে? কেন তার হাসি আবিরের সাথে এত সহজ ছিল? এই প্রশ্নগুলো কুড়ে কুড়ে খাচ্ছিল তাকে। পরের দিন অফিসে থমথমে নীরবতা বিরাজ করছিল। জাহিদুল কারোর সাথে তেমন কথা বলেনি। তার মুখ কঠিন হয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে তার অস্থিরতা বাড়ছিল। অবশেষে ইন্টারকমের বোতাম টিপল। তাহমিনা, আমার কেবিনে এসো।
তার কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা শোনালো। তাহমিনা ভয় কেঁপে উঠল। গতকালকে পার্টির পর থেকে সে একটা খারাপ কিছুর আশঙ্কা করছিল। ধীরে ধীরে সে জাহিদুলের কেবিনের দিকে পা বাড়ালো। দরজার বাইরে দাঁড়িয়ে সে লম্বা একটা শ্বাস নিল। তারপর কপালে জমে থাকা ঘাম মুছিয়ে ভেতরে প্রবেশ করল। জাহিদুল তার চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। তীক্ষ্ণ দৃষ্টি তাহমিনার উপর স্থির। তার চোখে সে রাগের আগুন তখনও জ্বলছে। কাল রাতে বাড়িতে তুমি কার সাথে এত হাসাহাসি করছিলে? জাহিদুল সরাসরি প্রশ্ন করলেন, তার কণ্ঠস্বরে চাপা গর্জন। তাহমিনা ভয়ে আমতামতা করে বলল, স্যার আমি তো। আমি জানতে চাই তুমি আবিরের সাথে এত ঘনিষ্ঠভাবে মিশছিলে কেন? জাহিদুল তার কথা কেড়ে নিয়ে বললেন, তুমি কি জানো সে আমার শত্রু? আমি আমি জানতাম না আপনারা। তাহমিনা পুরো বাক্য শেষ করার আগে জাহিদুল ব্যঙ্গ করে হেসে বলল, তুমি জানো না? এত সহজে ভুলে গেলে? রাস্তায় সেদিন আমার সাথে তুমি কি ধরনের ব্যবহার করেছিলে সেটা নিশ্চয়ই মনে আছে। তাহমিনা মাথা নিচু করে রইল। সে বুঝতে পারছিল জাহিদুল কেন এত রেগে আছে। আমার অফিসে কাজ করো আর আমার শত্রুর সাথে এত ঘনিষ্ঠতা? জাহিদুল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং ধীরে ধীরে তাহমিনার দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপ যেন এক গভীর হুমকির বার্তা নিয়ে এসেছিল। স্যার আমি আসলে। তাহমিনা আবারও বলার চেষ্টা করল, কিন্তু তার গলা ধরে আসছিল। তুমি আসলে কি? জাহিদুল তার খুব কাছে এসে দাঁড়ালো। তার গরম নিঃশ্বাস তাহমিনার মুখে পড়ল। তুমি কি জানো এটা দেখে আমার কেমন লেগেছে? তাহমিনা ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পেছনে দেওয়াল। সে অসহায়ভাবে জাহিদুলের চোখের দিকে তাকালো। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো। জাহিদুল তার কথা শেষ করতে দিলেন না। হঠাৎ করে তাহমিনার হাত ধরে হেঁচকা টানে নিজের কাছে নিয়ে এলো। তাহমিনা মৃদু চিৎকার করে উঠল, আপনি কি করছেন স্যার? ছাড়ুন আমাকে। তাহমিনা ছটফট করতে লাগলো, কিন্তু জাহিদুলের হাতের বাঁধন ছিল লোহার মতো শক্ত। জাহিদুল তাকে টেনে নিজের চেয়ারের কাছে নিয়ে গিয়ে জোর করে চেয়ারে বসালো। তারপর ঝুঁকে গেল তার দিকে। তাহমিনা ভয়ে এবং অপমানে কেঁদে ফেলল। জাহিদুল শীতল স্বরে বলল, এখন কাঁদছো কেন? কাল রাতে আবিরের সাথে হাসার সময় মনে ছিল না? তাহমিনা কাঁপা কাঁপা গলায় বলল, স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন। জাহিদুল তার কোমর শক্ত করে ধরে বলল, ছেড়ে দেব এত সহজে? তুমি জানো তোমার ওই হাসি আমার কতটা কষ্ট দিয়েছে? তাহমিনা বুঝতে পারছিল জাহিদুল আজ অন্যরূপে। তার চোখে কোনো দয়া বা সহানুভূতি নেই, শুধু তীব্র ঈর্ষা আর ক্রোধ। স্যার আমি সত্যি সরি, আর আমি কখনো আবিরের সাথে কথা বলবো না। তাহমিনা হাউমাউ করে কাঁদতে লাগলো। জাহিদুল তার মুখের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, শুধু সরি বললে চলবে না তাহমিনা, তোমাকে এর মূল্য দিতে হবে। সে ধীরে ধীরে তার মুখ তাহমিনার গলার কাছে নিয়ে গেলেন। তাহমিনা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তার শরীর থরথর করে কাঁপছিল আর কাঁপা কাঁপা গলায় বলছিল, প্লিজ স্যার এমন করবেন না। জাহিদুল তার কথা শুনল না। তার হাতের বাঁধন আরও শক্ত হলো। তাহমিনা অসহায়ভাবে কাঁদতে কাঁদতে লাগলো, কিন্তু মায়া হয় না জাহিদুলের। জাহিদুল তাহমিনার গলায় মুখ ডোবায়। তাহমিনার সারা শরীরে যেন 440 ভোল্টের শক লাগলো। তার পুরো শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো। জাহিদুল তার গলা থেকে মুখ তুলে এবার তার ঘাড়ে মুখ ডোবায়। কাঁদতে কাঁদতে একসময় জ্ঞান হারালো তাহমিনা। জাহিদুল বুঝতে পারলো তাহমিনা আর কাঁদছে না, তাই সে মুখ তুলে তার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে আমাকে এত ভয় পায় কেন? আমি তো কিছুই করলাম না, আর এত জ্ঞান হারিয়ে বসে আছে। জ্ঞান ফেরার পর তাহমিনা আবিষ্কার করলো সে জাহিদুলের কেবিনের সোফায় শুয়ে আছে। তার শরীর দুর্বল, মন ঘৃণায় পরিপূর্ণ। জাহিদুল তার পাশে দাঁড়িয়ে, তার চোখে তখনও সেই রাগের রেশ। জাহিদুল ঠান্ডা স্বরে বলল, এখন বুঝলে আমার শত্রুর সাথে মেশার ফল কি হতে পারে? তাহমিনা কোনো উত্তর দিতে পারল না। তার মুখ শুকনো, চোখ অশ্রুসিক্ত। তার মনে হচ্ছিল যেন তার সম্মান, তার আত্মমর্যাদা সবকিছু জাহিদুল কিনে নিয়েছে। জাহিদুল আরও কঠোর স্বরে বলল, তুমি আমার অধীনে কাজ করো, এটা মনে রাখবে। আমার অনুমতি ছাড়া তুমি কারোর সাথে মিশতে পারবে না, বিশেষ করে আমার শত্রুদের সাথে তো নই। যদি আবার এমন কিছু দেখি তাহলে এর পরিণতি আরো ভয়াবহ হবে। তাহমিনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছিল এই নরক থেকে তার মুক্তি নেই। 5 বছরের সে চুক্তি যেন তার গলায় ফাঁস হয়ে আটকে আছে। জাহিদুলের ঈর্ষা আজ তাকে চরম আঘাত করেছে, আর সেই আঘাতের ক্ষত হয়তো কোনো দিনই শুকোবার না। জাহিদুলের অকথ্য অত্যাচারে তাহমিনার প্রতিটি দিন যেন এক দুঃস্বপ্নের মতো কাটছিল।
অফিসে আসা যাওয়ার পথে, কাজের ফাঁকে, এমনকি সামান্য ভুল হলেও জাহিদুলের শীতল বাক্যবাণ তাকে ক্ষতবিক্ষত করত। 5 বছরের সে কন্ট্রাক্ট তার পায়ে ভারী শিকলের মতো বাঁধা। চাইলেও এই নরক থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় ছিল না। তবে এই অত্যাচারের মাঝেও কিছু অদ্ভুত মুহূর্ত আসতো যখন তাহমিনা জাহিদুলের ব্যবহারে এক লুকানো দয়ার আভাস পেত। হয়তো কোনো কাজের প্রয়োজনে গভীর রাতে অফিসে আটকা পড়লে জাহিদুল নিজে এসে তার কাজের খোঁজ নিত। ক্লান্ত দেখলে বাড়ি যাওয়ার কথা বলতো। কখনো হয়তো সামান্য অসুস্থ বোধ করলে জাহিদুল বিরক্তি প্রকাশ করত ঠিকই, কিন্তু পরক্ষণে ড্রাইভারকে ডেকে তার জন্য গরম স্যুপ আর ওষুধ পাঠানোর নির্দেশ দিত। এই ধরনের অপ্রত্যাশিত আচরণ তাহমিনাকে দ্বন্দ্বে ফেলে দিত। যে মানুষটা এত ঘৃণা রাগ দেখায়, তার মধ্যে কি কোথাও একটু হলেও সহানুভূতি লুকিয়ে আছে? জাহিদুলের সে রোমান্টিক টর্চারের পর তাহমিনা মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিল। তার মনে আবিরের প্রতি এটা ভালো ধারণা জন্মায়, কারণ সে পার্টিতে আবিরের বন্ধুত্বপূর্ণ ব্যবহার তাকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল। কিন্তু জাহিদুলের রাগের কারণ বুঝতে পেরে এবং তার ভয়াবহ পরিণতি দেখে তাহমিনা আবিরের সাথে আর যোগাযোগ রাখার সাহস পাচ্ছিল না। জাহিদুলের সে রাতের নির্মমতা তার মনে গভীর ভয় সৃষ্টি করেছিল। তাই একদিন তাহমিনা স্থির করল আবিরের সাথে দেখা করে সব কথা স্পষ্ট করে বলবে। একটা কফি শপে তারা দুজনে মিলিত হলো। আবির তাহমিনাকে দেখে খুশি হলেও তার চোখে উদ্বেগের ছায়া লক্ষ্য করল। কি হয়েছে তাইমিনা, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে? আবির জিজ্ঞেস করল। তাহমিনা দীর্ঘশ্বাস ফেলে বলল, আবিশের, আমার মনে হয় আমাদের আর দেখা করা উচিত না। আবির অবাক হয়ে তাকালো। কেন, কি হয়েছে? তাহমিনা ইতস্তত করে জাহিদুলের আগের কথায় সে রাতের ঘটনার ইঙ্গিত দিল। যদিও সবটা খুলে বলল না, সে শুধু জানালো জাহিদুল তাদের বন্ধুত্ব ভালোভাবে নেয়নি। আবিরের মুখ কঠিন হয়ে গেল। কিন্তু জাহিদুলকে তোমাকে বলার যে তুমি কার সাথে মিশবে আর কার সাথে না? তাহমিনা অসহায়ভাবে বলল, আমি তার অধীনে কাজ করি, আর আসলে একটু জটিলতা আছে। সে 5 বছরের কন্ট্রাক্টের কথা উল্লেখ করল না, কিন্তু তার কণ্ঠের চাপা কষ্ট আবিরের নজর এড়ালো না। আবির বুঝতে পারল তার পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। জাহিদুল নিশ্চয়ই তাহমিনাকে ভয় দেখিয়েছে। তার রাগ ক্রমশ বাড়ছিল। আবির নরম স্বরে জিজ্ঞেস করল, তাইমিনা, তুমি কি ভয় পাচ্ছ? তাহমিনা মাথা নিচু করে রইল। আমার মনে হয় এইটাই ঠিক হবে, আমার জন্য আর আপনার জন্য। আবির হতাশ হয়ে বলল, কিন্তু কেন? আমি তো তোমার বন্ধু হতে চেয়েছিলাম। আমি জানি। তাহমিনা বলল, তার চোখ ছলছল করছে। কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। প্লিজ, আপনি আমার কথা বুঝুন। আবির রাগে নিজের হাতের কফির কাপ শক্ত করে ধরল। তার মনে হচ্ছিল জাহিদুল তার সব প্ল্যান মাটি করে দিচ্ছে। তাহমিনার সাথে দেখা করার পর আবির আর তাকে ফোন করেনি বা মেসেজও পাঠায়নি। জাহিদুল দূর থেকে বিষয়টা লক্ষ্য করছিল। আবিরের সাথে তাহমিনার যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সে মনে মনে কিছুটা শান্তি অনুভব করল। যদিও তার দাম্ভিক মুখ তা প্রকাশ করল না। তার ঠোঁটের কোণে এক হালকা তৃপ্তির হাসি দেখা গেল, যা দ্রুত মিলিয়েও গেল। এরপর থেকে জাহিদুলের আচরণে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল। অফিসের কাজ শেষে সে প্রায় প্রতিদিনই তাহমিনাকে তার বাড়ির গেটের সামনে পৌঁছে দিত। গাড়িতে তারা নীরবে বসে থাকতো। কখনো কখনো জাহিদুল দু একটা কাজের কথা বলতো, কিন্তু সেই কঠোরতা আর থাকতো না। একদিন রাস্তায় জ্যামে আটকে পড়লে তাহমিনা আনমনে জানলার বাইরে তাকিয়েছিল। হঠাৎ জাহিদুল তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমার শরীর খারাপ লাগছে? তাহমিনা অবাক হয়ে বলল, না তো স্যার, কেন? জাহিদুল সামান্য ইতস্তত করে বলল, তেমন কিছু না, মনে হলো যেন একটু ক্লান্ত দেখাচ্ছে। আরেকদিন অফিসের ক্যান্টিনে দুজন মুখোমুখি বসে খাচ্ছিল। তাহমিনার প্লেটে সবজি কম দেখে জাহিদুল তার নিজের প্লেট থেকে কিছু সবজি তাহমিনার প্লেটে তুলে দিল। এগুলো খাও। জাহিদুল স্বাভাবিক স্বরে বলল যেন কিছুই হয়নি। তাহমিনা অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। এসে জাহিদুল যে সামান্য ভুল হলেই তাকে অপমান করতে ছাড়ে না। এই ছোট ছোট ঘটনাগুলো তাহমিনার মনে এক অস্পষ্ট ধারণার জন্ম দিচ্ছিল। জাহিদুলের বাইরের রুক্ষতার আড়ালে কি সত্যিই অন্য কিছু লুকিয়ে আছে? সে লুকায়িত দয়া কি আসলে অন্য কোনো গভীর অনুভূতির বহিঃপ্রকাশ? তাহমিনা ধীরে ধীরে সে রহস্যের কিনারা করার চেষ্টা করছিল, যদিও তার মন জাহিদুলের অতীতের আচরণ ভুলে যেতে পারছিল না। গভীর রাত, অফিসের শেষ আলো নিভে গেছে। জাহিদুল তার কালো রঙের লিমুজিনে তাহমিনাকে তার বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। গাড়ির ভেতরে কেবল রাস্তায় মৃদু আলো এসে পড়েছে, যা দুজনের মুখের অভিব্যক্তিকে আবছা করে দেখেছে। রাতে নীরবতা এতটাই গভীর যে গাড়ির ইঞ্জিনের ক্ষীণ শব্দ যেন খুব স্পষ্ট হয়ে ভেসে আসছে।
কিছুক্ষণ নীরব থাকার পর জাহিদুল শান্ত স্বরে বলল, আজকের দিনটা খুব ক্লান্তিকর ছিল, তাই না? তাহমিনা জানলার বাইরে কৃষ্ণপক্ষের আকাশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ স্যার, শেষ মুহূর্তের কাজের চাপ একটু বেশিই ছিল। তোমার কি খুব ঘুম পাচ্ছে? জাহিদুল আবার জিজ্ঞেস করল, তার কণ্ঠস্বরে অপ্রত্যাশিত এক ধরনের কোমলতা। তাহমিনা তার দিকে সামান্য ঘুরে বলল, একটু তো পাচ্ছে স্যার, তবে ঠিক আছে। জাহিদুল কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি এত পরিশ্রম করো, নিজের খেয়াল রাখো তো? তাহমিনা অবাক হয়ে তার দিকে তাকালো। এই প্রথম জাহিদুল ব্যক্তিগত বিষয়ে এত আগ্রহ দেখাচ্ছে। চেষ্টা করি স্যার। শুধু চেষ্টা করলে হবে না। জাহিদুল সামান্য বিরক্তির সুরে বলল, কিন্তু সেই বিরক্তি যেন আন্তরিক উদ্বেগের মোড়কে ঢাকা ছিল। ঠিকমতো খাওয়া দাওয়া করো, শরীর খারাপ করলে কাজ করতে পারবে না। তাহমিনা মৃদু হেসে বলল, জি স্যার। আবার নীরবতা নেমে এলো গাড়িতে। কিছুক্ষণ পর তাহমিনা সাহস করে বলল, স্যার, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জাহিদুল রাস্তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলো। আপনার কি কখনো মনে হয় আপনি আমার সাথে একটু বেশি কঠোর হন? তাহমিনা প্রশ্নটা করে ভয় ফিটিয়ে গেল। ভাবলো হয়তো জাহিদুল রেগে যাবে। জাহিদুল কিছুক্ষণ কোনো উত্তর দিল না। গাড়ির আলো তার মুখের কঠিন রেখাগুলোকে ক্ষণিকের জন্য আলোকিত করছিল। অবশেষে সে দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো হই। আমার মনে হয় কিছু মানুষকে একটু শক্ত হাতে সামলাতে হয়। কিন্তু সবাই তো একরকম নয় স্যার। তাহমিনা সাহস জুগিয়ে বলল, কখনো কখনো একটু সহানুভূতিরও দরকার হয়, তাতে হয়তো মানুষ আরও বেশি ভালো কাজ করতে পারে। জাহিদুল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। সহানুভূতি? তুমি কি মনে করো এটা সবসময় কাজে দেয়? আমার তো মনে হয় এটা দুর্বলতা। আমি তা মনে করি না স্যার। তাহমিনা প্রতিবাদ করে বলল, তবে তার স্বরে দ্বিধা ছিল। আমার মনে হয় সহানুভূতি দেখালে মানুষ বুঝতে পারে যে কেউ তাদের কেয়ার করে, তাতে কাজের প্রতি তাদের আগ্রহ বাড়ে। জাহিদুল হাসল, তবে সে হাসিতে কোনো উষ্ণতা ছিল না। তুমি খুব আদর্শবাদী তাহমিনা, বাস্তবটা এত সহজ নয়। কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই, তাই না স্যার? তাহমিনা আবার বলল, যদি একটু নরম হন। জাহিদুল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, কিছু তিক্ত অভিজ্ঞতা মানুষকে সহজে বিশ্বাস করতে দেয় না। একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে যায় চারপাশে, সেই দেওয়াল ভাঙা খুবই কঠিন। তাহমিনা বুঝতে পারছিল জাহিদুল হয়তো তার অতীতের কোনো গভীর কষ্টের কথা বলছেন। তার মনে জাহিদুলের প্রতি এক ধরনের সহানুভূতি জন্মালো। তাহমিনা নরম স্বরে বলল, কিন্তু সেই দেয়াল তো ভাঙা যায় স্যার, যদি কেউ সত্যি চেষ্টা করে, যদি কেউ বিশ্বাস করে। জাহিদুল কিছুক্ষণ তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। বিশ্বাস? আজকাল খুব কম মানুষ সেই চেষ্টা করে, আর আমি তাদের মধ্যে নেই। গাড়ির নীরবতা আবার ফিরে এলো। রাতের নিস্তব্ধতা যেন তাদের দুজনের ভেতরের অব্যক্ত কথাগুলোকে আরও প্রকট করে তুলছিল। কিছুক্ষণ পর জাহিদুল অন্য প্রসঙ্গে গেল। তোমার বাবা কেমন আছেন? জাহিদুল জিজ্ঞেস করল, তার কণ্ঠস্বরে অপ্রত্যাশিত এক ধরনের আন্তরিকতা। তাহমিনা অবাক হলো। জাহিদুল এর আগে কখনো তার বাবার খবর নেয়নি। তিনি ভালো আছেন স্যার, ওষুধ খাচ্ছেন নিয়মিত, তবে তার গলা সামান্য ধরে এলো। খরচটা অনেক বেশি। জাহিদুল কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি কখনো কোনো বিশেষ প্রয়োজন হয়, মানে অফিসের বাইরেও যদি কোনো সাহায্যের দরকার হয়, তুমি আমাকে জানাতে পারো। তার কথাগুলো যেন খুব সাবধানে সাজানো, সরাসরি সাহায্যের প্রস্তাব নয়। তাহমিনা তার দিকে তাকিয়ে বিস্ময় প্রকাশ করল। আপনাকে কেন জবাব দিব স্যার? জাহিদুল সামান্য ইতস্তত করে বলল, মানে যদি তোমার বাড়িতে সমস্যা হয় তাহলে তো সেটা আমার অফিসের কাজের উপরেও প্রভাব ফেলতে পারে, তখন তো আবার আমারই সমস্যা হবে, তাই বললাম কোনো সমস্যা হলে বলতে পারো। জাহিদুল তার আসল উদ্দেশ্য চেপে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তাহমিনা বুঝতে পারছিল জাহিদুল হয়তো সরাসরি সহানুভূতি দেখাতে দ্বিধা বোধ করছে, কিন্তু অন্য কোনো উপায় তার পাশে থাকতে চায়। তার কঠোর বাইরের আবরণের নিচে কোথাও যেন এক নরম হৃদয় লুকিয়ে আছে। ধন্যবাদ স্যার। রাতের নিস্তব্ধতা ভেদ করে জাহিদুলের বিলাসবহুল গাড়ি ছুটে আসছিল। তাহমিনা পাশের আসনে বসে আনমনে বাইরের অন্ধকার দেখছিল। জাহিদুলের আজকের অপ্রত্যাশিত নরম ব্যবহার তার মনের মধ্যে এক মিশ্র অনুভূতির সৃষ্টি করেছিল। ঘৃণা আর কৌতূহলের এক জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছিল তার মন। হঠাৎ বাড়ির কাছাকাছি নির্জন রাস্তায় কয়েকটা দ্রুতগতির গাড়ি তাদের ঘিরে ধরল। তীক্ষ্ণ হেডলাইটের আলো জাহিদুলের গাড়ির ভেতর এসে পড়ল। মুহূর্তের জন্য সব কিছু ধোঁয়ায় আচ্ছন্ন মনে হলো।
জাহিদুল হতভম্ব হওয়ার আগেই একটা গাড়ি সজোরে তাদের গাড়ির ডান দিকে ধাক্কা মারল। আতঙ্কে চিৎকার করে উঠল তাহমিনা। কি হচ্ছে এসব? জাহিদুল স্টিয়ারিং শক্ত করে ধরল। তার মুখ কঠিন হয়ে গেল। ধরে বসো। পরপর আরও কয়েকটি ধাক্কা লাগলো তাদের গাড়িতে। জাহিদুল প্রাণপণে গাড়ির নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছিল, কিন্তু চারপাশ থেকে আসা এলোপাথারি ধাক্কায় গাড়ির ব্যালেন্স ক্রমশ হারাতে শুরু করলো। চাকাগুলো যেন মাটির সাথে লেগে থাকতে চাইছে না, অসহায়ের মতো ঘুরছে। তাহমিনা কাঁদতে কাঁদতে বলল, স্যার আমার খুব ভয় লাগছে। জাহিদুল দাঁতে দাঁত চেপে বলল, ভয় পেও না, আমি দেখছি। যদিও তা নিজের গলাও শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, এক বিকট শব্দে তাদের গাড়ি রাস্তার পাশে একটা গাছে সচোরে ধাক্কা খেল। ঝাঁকুনিতে তাহমিনা তার আসনে ছিটকে গেল, কিন্তু জাহিদুল দ্রুত হাত বাড়িয়ে তাকে ধরে ফেলল। তার নিজের শরীর ঝাঁকুনিতে প্রচণ্ড আঘাত পেল। বুকের বাঁ পাশে তীব্র যন্ত্রণা অনুভব করলো, কিন্তু সে তাহমিনাকে আগলে রাখলো যেন তার গায়ে সামান্য আঁচও না লাগে। আপনি ঠিক আছেন? আতঙ্কিত স্বরে জিজ্ঞেস করলো তাহমিনা। জাহিদুল কোনো মতে মাথা নেড়ে জানালো সে ঠিক আছে। দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু ধাক্কার চোটে তা বেঁকে গেছে। দরজা খুলছে না? জাহিদুল হতাশ হয়ে বলল। ঠিক সেই মুহূর্তে তাদের গাড়ির চারপাশে ঘিরে দাঁড়ানো গাড়িগুলো থেকে কয়েকজন লোক বেরিয়ে এলো। তাদের হাতে ধারালো অস্ত্র আর মুখে কালো কাপড় বাঁধা। তাদের হিংস্র চাহনি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল তাদের উদ্দেশ্য কী। একজন লোক চিৎকার করে বলল, বের হ। তার গলায় চাপা ক্রোধ। জাহিদুল বুঝতে পারল এটা কোনো সাধারণ ডাকাতি নয়, এর পেছনে অন্য কোনো শত্রু আছে। তার মনে আবিরের কথা ভেসে উঠল। জাহিদুল তাহমিনাকে বলল, তুমি এখানে দেখো, আমি দেখছি এদের। তাহমিনা ভয়ার্ত স্বরে বলল, না স্যার, যাবেন না। দেখছেন না ওদের হাতে ধারালো অস্ত্র রয়েছে? কিন্তু জাহিদুল ততক্ষণে দরজা ভেঙে বাইরে বেরিয়ে এসেছে। লোকগুলো মুহূর্তের মধ্যে তার উপর ঝাঁপিয়ে পড়ল। অন্ধকার রাস্তায় শুরু হলো এক অসম লড়াই। জাহিদুল একা হলেও তার শরীর যেন ক্ষিপ্র চিতার মতো নড়াচড়া করছিল। একের পর এক ঘুষিয়ার লাথিতে আক্রমণকারীদের ধরাশায়ী করতে লাগলো, কিন্তু সংখ্যায় তারা অনেক বেশি ছিল। ধারালো অস্ত্রের ঝলকানি রাতের অন্ধকারে আতঙ্ক সৃষ্টি করছিল। একটা ছুরি এসে জাহিদুলের হাতে সামান্য চিড়ে দিল। রক্ত ঝরতে শুরু করলো, তবুও সে দমল না, কারণ সে জানে এখন দমে যাওয়া মানে নিজের জীবন হারিয়ে ফেলা। আরেকজন লোক পেছন থেকে ভারী কিছু দিয়ে জাহিদুলের মাথায় আঘাত করলো। তীব্র ব্যথায় তার চোখ ঝাপসা হয়ে এলো, শরীর টলতে লাগলো, কিন্তু সে পড়ে যাওয়ার আগেই নিজেকে সামলে নিল এবং লোকটিকে পাল্টা আঘাত করে মাটিতে ফেলে দিল। মারামারির তীব্রতায় জাহিদুল হাঁপাতে শুরু করলো। তার সারা শরীরে অসংখ্য আঘাত লেগেছে, রক্ত ঝরছে, কিন্তু তার সমস্ত মনোযোগ ছিল গাড়ির ভেতরে থাকা তাহমিনার দিকে। সে কোনোভাবেই তার গায়ে আঁচ লাগতে দেবে না। অবশেষে জাহিদুল তার সমস্ত শক্তি দিয়ে শেষ কয়েকজন আক্রমণকারীকে মারধর করে সেখান থেকে সরিয়ে দিল। তারা রাতের অন্ধকারে নিজেদের গাড়িতে করে পালিয়ে গেল। মারামারির ধকলে জাহিদুলের শরীর অবশ হয়ে গিয়েছিল, তার মাথা ঘুরছিল, চোখে অন্ধকার দেখছিল। সে টলতে টলতে গাড়ির ভাঙা দরজার কাছে গেল। তাহমিনা, তুমি ঠিক আছো? দুর্বল স্বরে জিজ্ঞেস করলো জাহিদুল। তাহমিনা ভয়ার্ত স্বরে বলল, হ্যাঁ স্যার, কিন্তু আপনার তো অনেক চোট লেগেছে। জাহিদুল কোনো মতে গাড়ির দরজা খুলে ভেতরে ঝুঁকল। তার সারা শরীর ব্যথায় টনটন করছে। সে বুঝতে পারছিল আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। আমাকে আমাকে জাহিদুল অস্পষ্ট স্বরে বলল এবং জ্ঞান হারালো। তাহমিনা আর্তনাদ করে উঠল। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এসে সে জাহিদুলের অচেতন দেহ ধরে ফেলল। তার সারা শরীরে রক্ত আর আঘাতের চিহ্ন। এক মুহূর্ত দেরি না করে তাহমিনা সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে স্থানীয় কয়েকজন ছুটে এলো। তাদের সাহায্যে তাহমিনা বহু কষ্টে জাহিদুলকে টেনে তাদের ছোট্ট ভাড়া বাড়িতে নিয়ে এলো। তাদের ঘরে তখন গভীর রাত। তাহমিনার বাবা, যিনি দুর্ঘটনার পর থেকে পঙ্গু, বিছানায় শুয়ে সব দেখছিলেন। তিনি অসহায়ভাবে মেয়ের কষ্ট অনুভব করছিলেন। তাহমিনা একাই জাহিদুলের রক্তাক্ত জামাকাপড় কাটল। তার সারা শরীরে কালশিটে দাগ আর গভীর ক্ষত। বাবার সাহায্য নিয়ে এসে ধীরে ধীরে জাহিদুলের শরীরের সমস্ত ক্ষতস্থান পরিষ্কার করল। পুরনো দিনের কিছু ওষুধ আর মলম লাগালো। তার বাবার শারীরিক দুর্বলতা থাকায় বেশিরভাগ পরিচর্যা একাই করতে হলো তাহমিনাকে। রাতে নিস্তব্ধতা ঘরে জমাট বেঁধেছিল। জাহিদুল অঘরে ঘুমাচ্ছিল, তার সারা শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। তাহমিন একটা চেয়ার টেনে তার পাশে বসছিল, অপলক দৃষ্টিতে তার নিস্তেজ মুখের দিকে তাকিয়ে। কিছুক্ষণ আগেও জাহিদুলের ব্যথায় কাতরানা মুখ আর চাপা গোগানি শুনে তার বুক ভেঙে যাচ্ছিল। যে মানুষটা দিনের পর দিন তাকে কঠোর আর নির্মম কথা শুনিয়েছে, আজ তার এমন অসহায় অবস্থা দেখে তাহমিনার চোখে জল ভরে উঠেছিল।
ঘৃণা আর ক্ষোভের বদলে এক ধরনের ছাপা কষ্ট অনুভব করছিল সে। হঠাৎ জাহিদুলের ঠোঁট নড়ে উঠল। শুকনো ঠোঁট চাটতে দেখে তাহমিনা বুঝল সে পানি চাইছে। সাবধানে এক গ্লাস জল এগিয়ে ধরল সে, নিজের হাতে জাহিদুলের মুখের কাছে তুলে ধরল। জাহিদুল চোখ না খুলে অল্প অল্প করে জল পান করল। জল খাওয়া শেষ হলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাহমিনা গ্লাস নামিয়ে রাখার আগে জাহিদুল হঠাৎ করেই তার হাত ধরে ফেলল। ঠান্ডা দুর্বল হাতের অপ্রত্যাশিত স্পর্শে তাহমিনা চমকে উঠল। জাহিদুল তখনও চোখ বন্ধ করে যেন ঘুমের ঘোরে তার হাত ধরে রেখেছে। স্যার, তাহমিনা আলতো করে ডাকল। জাহিদুল কোনো উত্তর দিল না। তার হাতে গ্রিপ ক্রমশ শক্ত হচ্ছিল। এক মুহূর্তের মধ্যে সে তাহমিনার হাত ধরে হেঁচকা টানে নিজের বুকের উপর টেনে নিল। তাহমিনা হতভম্ব হয়ে পড়ে রইল। অপ্রত্যাশিত এই ঘটনায় সে দিশেহারা হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। ভয়ে তার গলা কাঁপছিল। তাহমিনা ফিসফিস করে বলল, ছাড়ুন আমাকে, কি করছেন? কিন্তু জাহিদুল যেন কিছুই শুনতে পেল না। তার বাহু তাহমিনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তাহমিনা ধস্তাধস্তি করতে লাগলো। তার দুর্বল শরীর জাহিদুলের শক্তিশালী বাঁধনের কাছে অসহায় হয়ে পড়ল। তার মনে ভয় আর দ্বিধা একাকার হয়ে গেল। এই সেই মানুষটা যে কিছুক্ষণ আগেও যন্ত্রণায় কাতরাচ্ছিল, এখন তার মধ্যে এত শক্তি এলো কোথা থেকে? নিজেকে ছাড়াতে না পেরে একসময় ক্লান্ত হয়ে পড়ল তাহমিনা। জাহিদুলের বুকের ধুকপুক তার কানে আসছিল। তার গরম নিঃশ্বাস তাহমিনার চুলের উপর পড়ছিল। এক অদ্ভুত অসহায়তায় তাহমিনা ধীরে ধীরে জাহিদুলের বুকের উপর এলিয়ে পড়ল। তার চোখের পাতা ভিজে গিয়েছিল। শরীরে ক্লান্তি আর মনে এক রাশ প্রশ্ন। কখন যে তার চোখের পাতা ঘুমে ঠেকে গেল সে নিজেও টের পেল না। সকালবেলা জাহিদুলের ঘুম ভাঙল এক নতুন পরিবেশে। পরিচিত সিলিংয়ের বদলে একটা সাধারণ গ্রামের বাড়ির ছাদ তার চোখে পড়ল। সে পাশ ফিরতে গিয়ে দেখল তার বুকের উপর কেউ ঘুমাচ্ছে। বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। এ তো তাহমিনা। তাহমিনা শান্তভাবে তার বুকের উপর ঘুমিয়ে আছে। তার লম্বা চুল এলোমেলোভাবে জাহিদুলের বুকের উপর ছড়ানো। তার মুখের শান্ত ঘুমন্ত ভঙ্গি জাহিদুলকে এক অপার্থিব শান্তি এনে দিল। রাতের অন্ধকারে কি ঘটেছিল তার অস্পষ্ট কিছু স্মৃতি জাহিদুলের মনে উকি দিল। সে কি সত্যিই তাহমিনাকে জড়িয়ে ধরেছিল? কেন? তাহমিনার মুখের দিকে তাকিয়ে জাহিদুলের মনে এক অদ্ভুত অনুভূতি জাগল। এই মেয়েটা কাল রাতে নিজের জীবন বিপন্ন করে তাকে বাঁচিয়েছে, নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে। এটা জানা সত্ত্বেও যে ওকে তার বাড়িতে নিয়ে এলে এই বাড়িতে হামলা হওয়ার সম্ভাবনা আছে। তার সরল মুখ আর ক্লান্ত ঘুমন্ত ভঙ্গি জাহিদুলের ভেতরের কঠোরতাকে যেন কিছুটা হলেও গলিয়ে দিল। জাহিদুল সাবধানে হাত বাড়িয়ে তাহমিনার মুখের উপর থেকে এক গাছি চুল সরিয়ে দিল। ভোরের আলোয় তাহমিনার মুখের প্রতিটি রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। তার ভেজা চোখের পাতা দেখে জাহিদুল বুঝতে পারল কাল রাতে সে অনেক কেঁদেছে। কেন? তার কি ভয় লেগেছিল, নাকি তার জন্য কষ্ট হচ্ছিল? জাহিদুলের বুকের ভেতর এক অজানা তোলপাড় শুরু হলো। এই অসহায় মেয়েটির প্রতি তার মনে কি সত্যি অন্য কোনো অনুভূতি জন্ম নিচ্ছে? যে ঘৃণা আর তিক্ততা দিয়ে তাদের সম্পর্কের শুরু হয়েছিল তা কি ধীরে ধীরে অন্য কোনো দিকে বাঁক নিচ্ছে? তাহমিনা তখনও গভীর ঘুমে আচেতা। সকালে যখন তাহমিনার ঘুম ভাঙল, প্রথম অনুভূতি ছিল উষ্ণতা আর এক অচেনা আরাম। চোখ খুলে যা দেখল তাতে মুহূর্তের জন্য তার শ্বাস বন্ধ হয়ে গেল। সে জাহিদুলের বুকের উপর শুয়ে আছে। তার মুখ জাহিদুলের কাঁধের কাছে, আর জাহিদুলের একটা হাত আলতোভাবে তার পিঠের উপর রাখা। রাতের অস্পষ্ট স্মৃতিগুলো ধীরে ধীরে তার মনে ভিড় করতে শুরু করলো। জাহিদুলের আঘাত পাওয়া, তার সেবা, আর তারপর এই অপ্রত্যাশিত ঘনিষ্ঠতা। লজ্জায় তার গাল মুহূর্তে লাল হয়ে উঠল। দ্রুত নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো সে, কিন্তু জাহিদুলের হাত তখনও তার পিঠের উপর স্থির। ঘুম ভেঙেছে? জাহিদুলের গম্ভীর কণ্ঠস্বর তার কানের কাছে ভেসে এলো। তার স্বরে ঘুম জড়ানো আলসেমি মাখা ছিল। তাহমিনা থমকে মুখ তুলল। জাহিদুল জেগে তার দিকে তাকিয়ে আছে। তার চোখে এক গভীর অচেনা দৃষ্টি। সে দৃষ্টিতে কোনো রাগ বা বিরক্তি ছিল না, বরং এক ধরনের মুগ্ধতা খেলা করছিল। স্যার, আমি... তাহমিনা আমতা আমতা করে কথা বলতে পারল না। তার মুখ লজ্জায় আরো লাল হয়ে গেল। স্যার, কখন? জাহিদুল তার হাতের স্পর্শ আলতো করে বাড়িয়ে তাহমিনার গালের উপর রাখল। তার স্পর্শে এক ধরনের উষ্ণতা ছিল যা তাহমিনার শরীরে মৃদু কাঁপুনি ধরালো। তুমি কাল রাতে আমার অনেক যত্ন নিয়েছ। জাহিদুল বলল, তার কণ্ঠস্বর যেন আগের চেয়ে অনেক নরম। আমার জীবন বাঁচিয়েছ। তাহমিনা মাথা নিচু করে বলল, আপনিও তো রাস্তায়, যদি কিছু হয়ে যেত। তার গলা ধরে এলো। জাহিদুল তার চিবুক ধরে আলতো করে মুখ তুলল।
তাদের চোখাচোখি হলো। সেই মুহূর্তে দুজনের মনে এক অন্যরকম অনুভূতি ঢেউ খেলিয়ে গেল। চারপাশের নীরবতা যেন তাদের হৃদস্পন্দনের ভাষাকে আরো স্পষ্ট করে তুলছিল। তাহমিনা, জাহিদুল ফিসফিস করে ডাকল। তার দৃষ্টি তাহমিনার চোখের পাতায় স্থির। তুমি তুমি কি ঠিক আছো? তাহমিনা তার চোখের দিকে তাকিয়ে রইল, যেন সম্মোহিত হয়ে গেছে। তার ভেতরের সব দ্বিধা, সব ভয় মুহূর্তে উধাও হয়ে গেল। সে শুধু অনুভব করছিল জাহিদুলের উষ্ণ স্পর্শ আর তার গভীর চাহানি। হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। ধীরে ধীরে জাহিদুল তার মুখ তাহমিনার মুখের কাছে নিয়ে এলো। তাহমিনা চোখ বন্ধ করে ফেলল। তাদের ঠোঁট আলতোভাবে স্পর্শ করলো একে অপরের। সে প্রথম চুম্বন ছিল অপ্রত্যাশিত, স্নিগ্ধ আর গভীর। দুজনের ঠোঁটের স্পর্শে যেন এক নতুন সম্পর্কের বীজ অঙ্কুরিত হলো। কয়েক মুহূর্ত পর তারা একে অপরের থেকে সামান্য সরে এলো। তাহমিনার গাল তখনও লজ্জায় রাঙা, কিন্তু তার চোখে এক নতুন আলো ঝিলমিল করছিল। জাহিদুলের চোখেও ছিল এক গভীর মুগ্ধতা, যা আগে কখনো দেখা যায়নি। ধন্যবাদ, জাহিদুল আবারও বলল, তার কণ্ঠস্বর আবেগ আপ্লুত। আমার জন্য এত কিছু করার জন্য। তাহমিনা মৃদু হেসে মাথা নিচু করল। কিছুক্ষণ নীরবতার পর জাহিদুল উঠে বসল। আমাদের অফিসে যাওয়া উচিত, দেরি হয়ে যাচ্ছে। তাহমিনা মাথা নেড়ে সম্মতি জানালো। তাদের মধ্যে গতকালের সেই তিক্ততা আর বিদ্বেষ যেন কোথাও হারিয়ে গেছে। দুজনের মনে এক নতুন অনুভূতি বাসা বেঁধেছে, যার নাম হয়তো ভালোবাসা। তারা নীরবে তৈরি হলো। জাহিদুল তার আঘাতের জায়গাগুলোতে হাত রাখছিল, তখনও হালকা ব্যথা অনুভব করছিল। তাহমিনা তার দিকে উদ্বেগের সাথে তাকিয়েছিল। আপনি কি খুব কষ্ট পাচ্ছেন স্যার? জাহিদুল তার দিকে তাকিয়ে হাসল। একটু তো লাগছে, তবে এখন আর তেমন না। তোমার পাশে থাকলে সব ঠিক হয়ে যাবে। তার ঠোঁটের কোণে এক হালকা হাসি রেখা দেখা গেল। তাহমিনা লজ্জায় মুখ নামালো। এই প্রথম জাহিদুল তার সাথে এমন নরম ভাষায় কথা বলল, এমন আন্তরিকভাবে হাসলো। তারা একসাথে অফিসের দিকে রওনা হলো। গাড়িতে নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতা আর আগের মতো অস্বস্তিকর ছিল না। দুজনের মনে এক নতুন স্পন্দন অনুভব হচ্ছিল। গতকাল রাতের অপ্রত্যাশিত ঘটনা তাদের সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। অফিসে পৌঁছে তারা স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলো, নিজেদের কেবিনে গিয়ে কাজে বসলো, কিন্তু তাদের চোখের ভাষায় ধরা পড়ছিল এক নতুন সম্পর্কের সূচনা। সহকর্মীদের সাথে কথা বলার সময়ও তাদের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। জাহিদুল কাজের ফাঁকে কয়েকবার তাহমিনার দিকে তাকালো। তার চোখে সে একই মুগ্ধতা। তাহমিনাও আর চোখে জাহিদুলের দিকে তাকাতো। তার গালে তখনও হালকা লালচে আভা লেগে থাকতো। অফিসের শান্ত পরিবেশে জাহিদুল ডুবেছিল। গতকাল রাতের অপ্রত্যাশিত ঘটনার রেশ তখনও তার মনে লেগে আছে। তাহমিনার প্রতি এক নতুন অনুভূতি তার হৃদয়ে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। কিন্তু সে ভালো লাগার রেশ কাটতে না কাটতে এক ভয়ঙ্কর খবর তার কাছে এলো। তার নিজস্ব সূত্রে জাহিদুল জানতে পারল, তার উপর রাতের অন্ধকারে যে আক্রমণ হয়েছিল, তার পেছনে কলকাঠি নেড়েছিল তারই সৎ ভাই আবির। রাগে তার রক্ত টকবক করে উঠল। প্রতিশোধের আগুন তার চোখে জ্বলতে শুরু করলো। সে আবিরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ছক কষতে শুরু করার আগেই ঘটল সে অপ্রত্যাশিত ঘটনা। তাহমিনা হঠাৎ তার বাবার অসুস্থতার কারণে বাড়িতে গিয়েছিল, কিন্তু সন্ধ্যা হয়ে যায়, সে ফেরে না। জাহিদুল তাকে অনেকবার কল করে, কিন্তু সে কলও তোলে না। প্রথমে জাহিদুল ভেবেছিল হয়তো শরীর খারাপ লাগছে, কিন্তু রাত বাড়ার সাথে সাথে তার চিন্তা বাড়তে লাগলো। তাহমিনার ফোনও বন্ধ ছিল। অফিসের অন্য কর্মীদের কাছে খোঁজ নিয়েও কোনো সন্ধান পাওয়া গেল না। জাহিদুলের মন খারাপ হতে শুরু করলো। এক অজানা আশঙ্কায় তার বুক ধুকপুক করতে লাগলো। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। অচেনা নাম্বার। বিরক্তি নিয়ে ফোন ধরলো জাহিদুল। হ্যালো। ওপাশ থেকে আবিরের ঠান্ডা কণ্ঠস্বর ভেসে এলো। কেমন আছিস বড় ভাই? জাহিদুল চিনতে পারলো। রাগে তার শরীর কাঁপতে লাগলো। আবির তুই? আশ্চর্য, এত তাড়াতাড়ি ভুলে গেলি? কাল রাতের অ্যাকশনটা কেমন লাগলো? আবিরের গলায় শ্লেষ ঝরছিল। জাহিদুল দাঁতে দাঁত চেপে বলল, তুই কি মনে করিস আমি জানি না ওরা তোর কাজ ছিল? আবির হাসতে হাসতে বলল, বাহ, তাহলে তো বেশ বুদ্ধিমান হয়ে গেছিস। তবে আমার আসল খেলা তো এখনো বাকি। জাহিদুলের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। ফেনী থেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে বলল, কি চাস তুই? আবির যেন আকাশ থেকে পড়ল এমন ভাব করে বলল, কি চাই? আরে বাবা, এত তাড়াতাড়ি ভুলে গেলি? তুই আমার কাছ থেকে আমার ভিটেমাটি কেড়ে নিয়েছিস, আর আমি চুপ করে থাকবো? জাহিদুল কঠিন স্বরে বলল, ওটা আমার প্রাপ্য ছিল। তোকে আর তোর মাকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল। হ্যাঁ, অনেক সুযোগ। আমার মাকে অপমান করে আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার সুযোগ। আবিরের গলায় ঘৃণা স্পষ্ট। তবে এখন প্রতিশোধের পালা।
আর সেই প্রতিশোধ আমি নেব তোর সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে। জাহিদুলের কপালে চিন্তার ভাঁজ পড়ল। আমার দুর্বল জায়গা? আবির বিটকে হেসে বলল, অবশ্যই। তোর ওই নতুন সেক্রেটারি কি যেন নাম? ও হ্যাঁ, তাইমিনা। সে এখন আমার খাতায় বন্দি। কেমন লাগছে খবরটা? জাহিদুলের পায়ের তলার মাটি যেন সরে গেল। অবাক হয়ে বলল, তাহমিনা? তুই ওকে? ঠিক ধরেছিস ভাই, আমার লোকজন তাকে তুলে এনেছে। এখন সে আমার চোখকে ঠান্ডা করছে, কিছুক্ষণ পর হয়তো আবার শরীরকে। হা হা হা, বুঝতেই তো পারছিস। আবিরের গলায় চরম নিষ্ঠুরতা। জাহিদুল রাগে চিৎকার করে উঠল। তুই সাহস কি করে পেলি ওর দিকে হাত বাড়ানোর? আবির ঠান্ডা গলায় বলল, সাহস? যার সব কেড়ে নেওয়া হয়েছে তার আর হারানোর কি থাকে ভাই? তবে হ্যাঁ, তোর এখনো অনেক কিছু হারানোর আছে। যেমন? জাহিদুল চুপ হয়ে গেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যদি তুই তাইমিনাকে অক্ষত অবস্থায় ফেরত পেতে চাস, তাহলে মন দিয়ে আমার কথা শোন। তোর নামে থাকা সমস্ত সম্পত্তি আর আমার ভিটেমাটি সহ আমার নামে লিখে দিতে হবে। রাজি? জাহিদুল কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। তার একপাশে প্রতিশোধের আগুন জ্বলছে, অন্য পাশে তাহমিনার মুখ ভেসে উঠছে। জাহিদুল দাঁতে দাঁত চেপে বলল, তুই যদি ওর একটা চুলো স্পর্শ করার চেষ্টা করিস? আবির হেসে বলল, ও চিন্তা করিস না, আমি এতটাও অধৈর্য নই। তবে সময় নষ্ট করার মতো আমার হাতে বেশি সময় নেই। হয় তুমি রাজি হও, নয়তো আমি তাইমিনা রূপে অধৈর্য হয়ে পড়ব। আর আমি যদি একবার অধৈর্য হয়ে পড়ি, তাহলে বুঝতেই পারছিস তোর সোনার পাখির সাথে কি হতে পারে। আবিরের কণ্ঠস্বর ভয়ানক শোনালো। তাহমিনা কোনো এক গোডাউনে বন্দি। আবিরের কথাগুলো অস্পষ্টভাবে শুনতে পাচ্ছিল। তার মনে ভয় আর উদ্বেগ একাকার হয়ে গিয়েছিল। জাহিদুল কি রাজি হবে? তার সব সম্পত্তিকে একটা সামান্য মেয়ের জন্য ছেড়ে দেবে? তার তো অনেক শত্রু, অনেক প্রতিদ্বন্দ্বী। এত সহজে কি সে দুর্বলতা দেখাবে? অন্যদিকে জাহিদুল ফোন ধরে দাঁড়িয়েছিল। তার মনে ঝড় উঠছিল। একদিকে তার দীর্ঘদিনের কষ্টের ফল, তার সাম্রাজ্য, অন্যদিকে একটা অসহায় মেয়ের জীবন। অবশেষে জাহিদুল এক গভীর শ্বাস নিল। তার কণ্ঠে দৃঢ়তা ফিরে এলো। ঠিক আছে আবির, আমি রাজি। ওপাশ থেকে আবিরের বিজয়ের হাসি শোনা গেল। সাব্বাস ভাই, অবশেষে বুদ্ধির পরিচয় দিলি। তবে মনে রাখিস, কোনো চালাকি করার চেষ্টা করলে ফল ভালো হবে না। ফোন কেটে গেল। জাহিদুল পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মনে তখন একটাই চিন্তা, তাহমিনাকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। তার সম্পত্তি, তার অহংকার, সবকিছু তুচ্ছ। এই প্রথম জাহিদুল বুঝতে পারল তার জীবনে সত্যি মূল্যবান কিছু আছে, আর তা হলো তাহমিনা। তাহমিনা অন্ধকারে বসে ভাবছিল, জাহিদুল কি সত্যিই রাজি হয়েছে? তার সব সম্পত্তি ছেড়ে দেবে শুধু তাকে বাঁচানোর জন্য? তার মনে এক গভীর বিশ্বাস জন্মালো। জাহিদুল হয়তো বাইরে থেকে কঠোর, দাম্ভিক, কিন্তু তার ভেতরে কোথাও এক গভীর ভালোবাসা লুকিয়ে আছে, যা আজ তার কাজের মাধ্যমে প্রকাশ পেল। টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর জাহিদুল পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্কে যেন ঝড় বয়ে যাচ্ছে। এতদিনের তিলে তিলে গড়ে তোলা সাম্রাজ্য, তার অহংকার, তার পরিচিত জগৎ, সব কিছু আজ এক মেয়ের জীবনের বিনিময়ে জলাঞ্জলি দিতে চলেছে। তার মনে ক্ষোভ, হতাশা আর এক গভীর শূন্যতা গ্রাস করতে লাগলো। কিন্তু সেই শূন্যতার মাঝেও এক দৃঢ় প্রতিজ্ঞা জেগে উঠল, তাহমিনাকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দে জাহিদুলের চিন্তার জাল ছিঁড়ল। দরজা খুলে দেখল একজন অপরিচিত লোক হাতে একটা খাম নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটার চোখে মুখে একটা চাপা উত্তেজনা। আপনি মিস্টার জাহিদুল ইসলাম? লোকটা জিজ্ঞেস করলো। তার কণ্ঠস্বরে কোনো আবেগ ছিল না। জাহিদুল মাথা নেড়ে হ্যাঁ বলল। লোকটা খামটা তার হাতে ধরিয়ে দিয়ে বলল, আবির সাহেবের নির্দেশক, এটা আপনাকে এক্ষুনি সাইন করতে হবে। জাহিদুল খাম খুলে দেখল সাদা কাগজের উপর আইনি ভাষায় সম্পত্তির হস্তান্তরের দলিল। তার চোখ বুলিয়ে গেল প্রতিটি শব্দে। তার বুকের ভেতরটা যেন কেউ নিংড়ে নিচ্ছে। এত সহজে, এত নিঃশব্দে তার জীবনের সব অর্জন অন্যের হাতে তুলে দিতে হবে? লোকটা অধৈর্য হয়ে বলল, সময় নেই মিস্টার ইসলাম, আবির সাহেবের কড়া নির্দেশ, এটা এক্ষুনি সাইন করে দিতে হবে। জাহিদুল কলম হাতে নিল। তার হাত কাঁপছিল। একবার তার মনে হলো এই সবই হয়তো একটা দুঃস্বপ্ন। পরক্ষণে আবিরের ঠান্ডা কণ্ঠস্বর আর তাহমিনার ভয়ার্থ মুখ তার চোখের সামনে ভেসে উঠল। আর কোনো দ্বিধা রইল না। কলমের ডগা কাগজের উপর স্পর্শ করল। প্রতিটি অক্ষর যেন তার হৃদয়ের রক্ত দিয়ে লেখা হচ্ছে। সই করা শেষ হলে লোকটা কাগজটা হাতে নিল। ধন্যবাদ মিস্টার ইসলাম, আবির সাহেবকে জানানো হবে। লোকটা চলে গেল। জাহিদুল শূন্য দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল তার শরীরের শেষ রক্তবিন্দুটিও যেন কেউ শুষে নিয়েছে।
কিছুক্ষণ পর জাহিদুলের ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে আবিরের নম্বর ভেসে উঠল। অনিচ্ছা সত্ত্বেও ফোন ধরল জাহিদুল। সই করেছিস? আবিরের কণ্ঠস্বরে বিজয়ের হাসি স্পষ্ট। জাহিদুল কোনো উত্তর দিল না, তার গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভালো ছেলে, এবার তাহলে তোমার পিয়ারে তাহমিনাকে ফেরত পাওয়ার অপেক্ষা করো। তুই কি কথা দিচ্ছিস ওকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিবি? জাহিদুলের কণ্ঠে মিনতি ঝরছিল। আবির অট্ট হাসিতে ফেটে পড়ল। কথা? আমি কি তোর মতো বোকা নাকি যে শত্রুকে এত সহজে ছেড়ে দেব? তবে হ্যাঁ, পেপারটা হাতে না পাওয়া পর্যন্ত ওর গায়ে একটা আঁচও লাগবে না, চিন্তা করিস না। ফোন কেটে গেল। জাহিদুল হতাশ হয়ে চেয়ারে বসে পড়ল। আবিরের কথায় তার মনে সামান্য আশার আলো জেগে উঠলেও লোকটার হাসি তার সমস্ত বিশ্বাস ভেঙে চুরমার করে দিল। তাহমিনা একটা অন্ধকার পরিত্যক্ত গুদাম ঘরে বন্দি ছিল। ভয়ে তার শরীর থরথর করে কাঁপছিল। আবিরের লোকেরা তার উপর কড়া নজর রাখছিল। কিছুক্ষণ আগে সে আবিরের অস্পষ্ট কথাবার্তা শুনতে পেয়েছিল, সম্পত্তির কাগজ, জাহিদুলের সই। তার মন এক অজানা আশঙ্কায় ভরে উঠল। জাহিদুলকে সত্যিই তার জন্য এত বড় ত্যাগ স্বীকার করবে? হঠাৎ আবির ঘরে প্রবেশ করল। তার চোখে এক কুৎসিত লালসা। তাহমিনা ভয় কুঁকড়ে গেল। কেমন আছো সুন্দরী? আবির হেসে বলল। তার দৃষ্টি তাহমিনার সর্বাঙ্গে ঘুরতে লাগলো। তাহমিনা চিৎকার করে উঠল। তুমি আমাকে ধরবে না। আবির এগিয়ে এসে তার হাত ধরল। আহ, এত তেজ! একটু পরে সব ঠান্ডা হয়ে যাবে। তাহমিনা প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু আবিরের শক্তি ছিল অনেক বেশি। তার মনে জাহিদুলের কথা ভেসে উঠল। সে কি সত্যিই তার জন্য সব ছেড়ে দিয়েছে? যদি তাই হয় তাহলে তাকে যে কোনো মূল্যে নিজেকে রক্ষা করতে হবে। আবিরের নোংরা স্পর্শে তাহমিনার শরীর ঘৃণায় রি করে উঠল। সে বুঝতে পারছিল আবির তার দেওয়া কথা রাখেনি। সম্পত্তির কাগজ হাতে পাওয়ার পরেও সে তার আসল রূপ দেখাতে শুরু করেছে। তাহমিনা মরিয়া হয়ে শেষ পারের মতো চেষ্টা করল। তার নখ আবিরের গালে আঁচড় কাটল। আবির চিৎকার করে উঠল এবং রাগে তাহমিনাকে সজোরে ধাক্কা মারল। তাহমিনা মেঝেতে পড়ে গেল। তার মাথা ঘুরে উঠল। আবির হিংস্র দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, এত সাহস! এর ফল তোকে ভুগতে হবে। সে তাহমিনার দিকে এগিয়ে এলো, তার চোখে পাশবিক লালসা। তাহমিনা অসহায়ভাবে কাঁদতে লাগলো। তার মনে একটাই প্রার্থনা, জাহিদুল যেন ঠিক থাকে, তার ত্যাগ যেন বৃথা না যায়। কাগজে সই করার মুহূর্ত থেকে জাহিদুলের মনে এক অস্থিরতা কাজ করছিল। আবিরের ঠান্ডা হাসি আর বিশ্বাসঘাতকতার ইঙ্গিত তার বুকের ভেতরটা খাঁ খাঁ করছিল। সে বুঝতে পারছিল আবিরের উপর ভরসা করা বোকামি। তাহমিনাকে বাঁচাতে হলে তাকে নিজের হাতেই কিছু করতে হবে। সময় নষ্ট না করে জাহিদুল তার বিশ্বস্ত কিছু লোকজনকে খবর দেয়। আবিরের ডেরার সম্ভাব্য ঠিকানা জানার চেষ্টা করে। আধুনিক প্রযুক্তির সাহায্যে খুব দ্রুতই তারা পরিত্যক্ত সেই গুদাম ঘরের সন্ধান পায় যেখানে তাহমিনাকে বন্দি করে রাখা হয়েছে। এক মুহূর্ত দেরি না করে জাহিদুল নিজের গাড়িতে পূর্ণ গতিতে সে ঠিকানার দিকে রওনা হয়। তার মনে তখন একটাই প্রতিজ্ঞা, তাহমিনা কক্ষত অবস্থা আবিরের হাত থেকে ছিনিয়ে আনতে হবে। তার বুকের ভেতর রাগ আর ভালোবাসার এক তীব্র সংমিশ্রণ ঘুরপাক খাচ্ছিল। গুদামঘরের কাছে পৌঁছে জাহিদুল দেখল বাইরে আবিরের লোকজন কয়েকজন সশস্ত্র লোক পাহারা দিচ্ছে। কোনো ঝুঁকি না নিয়ে জাহিদুল এবং তার সঙ্গীরা দ্রুত এবং নিঃশব্দে তাদের কাবু করে ফেলল। ভেতরে প্রবেশ করে জাহিদুল যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। আবির হিংস্র পশুর মতো চাপিয়ে পড়তে যাচ্ছিল ভয় কুঁকড়ে যাওয়া তাহমিনার উপর। তাহমিনার পোশাক এলোমেলো, চোখে আতঙ্ক আর অসহায়তার ছাপ। আবির! জাহিদুল গর্জে উঠল, তার কণ্ঠস্বরে আগুনের হলকা। আবির চমকে পেছন ফিরে তাকালো। জাহিদুলকে অপ্রত্যাশিতভাবে সেখানে দেখে তার মুখ প্রথমে বিস্ময়, পরে ক্রোধে লাল হয়ে গেল। তুই তুই এখানে কি করে এলি? আবির চিৎকার করে বলল, আমি এখানে আমার সবকিছু বাঁচাতে এসেছি। জাহিদুল কঠিন স্বরে বলল। তার চোখ তাহমিনার দিকে স্থির। মুহূর্তের মধ্যে আবির তার সঙ্গীদের জাহিদুলের উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিল। শুরু হলো এক ভয়াবহ লড়াই। জাহিদুলের শরীরে গতকালের আঘাতের যন্ত্রণা এখনও টাটকা, কিন্তু তার মনের আগুন তাকে দ্বিগুণ শক্তি জোগাল। মারাত্মক ক্ষিপ্রতায় জাহিদুল একের পর এক আবিরের গুন্ডাদের ধরাশায়ী করতে লাগলো। তার প্রতিটি ঘুষি আর লাথিতে ছিল ক্রোধ আর ভালোবাসার শক্তি। গুন্ডারা জাহিদুলের ক্ষিপ্রতা ও ক্ষোভের কাছে টিকতে না পেরে পালাতে শুরু করলো। অবশেষে আবির একা দাঁড়িয়ে রইল, তার চোখে ভয় আর পরাজয়ের স্পষ্ট ছাপ। জাহিদুল রাগে তার দিকে এগিয়ে গেল। তুই আছিস? জাহিদুল বলল, তার শ্বাস তখনও দ্রুত। আবির কোনো উত্তর দেওয়ার আগেই জাহিদুল সজোরে তার মুখে ঘুষি মারল। আবির ছিটকে পড়ে গেল। জাহিদুল তাকে আর কোনো সুযোগ না দিয়ে একের পর এক আঘাত করতে লাগলো। তার রাগ যেন কোনোভাবেই কমছিল না।
অবশেষে জাহিদুল যখন থামল, আবির মাটিতে অচেতন হয়ে পড়েছিল। তার মুখ রক্তে ভেসে যাচ্ছিল। জাহিদুল দ্রুত তাহমিনার দিকে এগিয়ে গেল। তাহমিনা ভয়ে তখনও কাঁদছিল। জাহিদুল আলতো করে তার হাত ধরল। তাহমিনা, তুমি ঠিক আছো? তার কণ্ঠস্বর ভিজে ছিল। তাহমিনা জাহিদুলকে দেখেই কান্নায় ভেঙে পড়ল। সে দৌড়ে এসে জাহিদুলকে শক্ত করে জড়িয়ে ধরল। তার সারা শরীর কাঁপছিল। জাহিদুল। সে শুধু এই নামটাই বারবার উচ্চারণ করছিল, যেন বিশ্বাস করতে পারছিল না যে সে সত্যিই বেঁচে আছে। জাহিদুলও তাকে শক্ত করে ধরে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তার চোখে মুখে গভীর স্নেহ আর উদ্বেগ। ভয় নেই তাহমিনা, আমি এসে গেছি, আর কেউ তোমায় কষ্ট দেবে না। জাহিদুল নরম স্বরে সান্ত্বনা দিল। তাহমিনা তখনও কাঁদছিল, কিন্তু তার কান্নায় ভয়ের বদলে ছিল মুক্তির আনন্দ। কিছুক্ষণ জাহিদুলের বুকে মুখ গুজে থাকার পর সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ জাহিদুলের চোখের সাথে মিলিত হলো। আপনি আপনি আমার জন্য এত কিছু করলেন? তাহমিনা ফিসফিস করে বলল, তার চোখে কৃতজ্ঞতা আর এক নতুন ধরনের ভালোবাসা। জাহিদুল তার ভেজা গালে আলতো করে হাত রাখল। তুমি আমার সব কিছু তাহমিনা। অগভুটে নিজের ভালোবাসার কথা প্রকাশ করলো জাহিদুল। তাহমিনা জাহিদুলের বুকে মুখ লুকালো। তার কান্না থামছিল না, তবে এবারকার কান্না ছিল ভালোবাসার। কিছুক্ষণ পর সে মুখ তুলে জাহিদুলের দিকে তাকালো। তার গালে হালকা লালচে আভা। আপনি আপনি আমাকে? তাহমিনা বলতে গিয়েও থেমে গেল। লজ্জায় তার মুখ নত হয়ে এলো। জাহিদুল আলতো হেসে তার চিবুক ধরে মুখ তুলল। তাহমিনা জাহিদুলের বুকে আবার মুখ লুকালো। হ্যাঁ তাহমিনা, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, হয়তো নিজের থেকেও বেশি। প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না তুমি। তার ঠোঁটের কোণে এক লাজুক হাসি। ঠিক সেই মুহূর্তে বাইরে পুলিশের সাইরেনের আওয়াজ শোনা গেল। জাহিদুল আগেই পুলিশকে খবর দিয়ে রেখেছিল। আবির এবং তার সঙ্গীদের গ্রেফতার করা হলো। আবিরের উপর অপহরণ, মারধর এবং জালিয়াতি করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার মামলা দায়ের করা হলো। তাহমিনাকে আবিরের হাত থেকে উদ্ধারের পর জাহিদুল কিছুটা শান্ত হলেও তার মনের গভীরে এক চাপা উত্তেজনা বিরাজ করছিল। রাতের সে ভয়াবহ স্মৃতি আর তাহমিনার অসহায় মুখ তার মন থেকে কিছুতেই সরতে চাচ্ছিল না। এ ঘটনার পর জাহিদুল বুঝতে পারছিল তার জীবনের অনেক হিসাব মেলানোর বাকি। ঠিক তার কয়েকদিন পর এক সন্ধ্যায় জাহিদুল যখন অফিসে একা কাজ করছিল, তার কেবিনের দরজা নক করল কেউ। দরজা খুলে জাহিদুল অবাক হয়ে দেখল দরজায় তার বাবা দাঁড়িয়ে। বহু বছর পর তাদের সরাসরি দেখা। জাহিদুলের বাবার চোখে এক গভীর অনুশোচনা আর ক্লান্তির ছাপ। জাহিদুল। তার বাবা দুর্বল স্বরে ডাকলেন। জাহিদুল কোনো কথা বলল না, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে রইল। এত বছর পর হঠাৎ তার বাবার আগমন তাকে বিস্মিত এবং কিছুটা বিরক্তও করল। তার বাবা ধীরে ধীরে কেবিনের ভেতরে ঢুকলেন। চারপাশের বিলাসবহুল সজ্জার দিকে একবার তাকালেন, তারপর বিষণ্ণ দৃষ্টিতে জাহিদুলের দিকে ফিরে বললেন, আমি আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। জাহিদুল তখনও নীরব। তার মনে তার মায়ের অপমান, তার নিজের কষ্টের স্মৃতিগুলো ভিড় করছিল। আমি জানি আমি তোমার আর তোমার মায়ের সাথে অনেক অন্যায় করেছি। তার বাবা বলতে লাগলেন, তার কণ্ঠস্বর ভেঙে আসছিল। আমার ভুল আমি বুঝতে পেরেছি। তোমার মায়ের মৃত্যুর জন্য আমিই দায়ী। আমি যদি সেদিন... তিনি আর কথা শেষ করতে পারলেন না। তার চোখ জলে ভরে উঠল। জাহিদুল নির্বিকারভাবে তার বাবার দিকে তাকিয়ে রইল। এত বছর পর এই অনুশোচনা কি সত্যি আন্তরিক, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? তোমার সৎ মা, সেও আর আমার সাথে নেই। তার বাবা আবার বললেন, আবিরের গ্রেপ্তারির পর সে আমাকে দোষ দিতে শুরু করে। শেষ পর্যন্ত সে আমাকে ছেড়ে চলে গেছে। জাহিদুলের মনে সামান্যতম সহানুভূতিই জাগল না। তা বরং তার মনে হলো এটাই তাদের প্রাপ্য। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি জাহিদুল। তার বাবা প্রায় কান্নায় ভেঙে পড়লেন। আমি জানি আমার অপরাধের কোনো ক্ষমা নেই, তবুও যদি তুমি আমাকে একবার ক্ষমা করো। জাহিদুল ঠান্ডা স্বরে বললেন, কিসের ক্ষমা চাইছেন আপনি? আমার মায়ের চোখের জলের, আমার শৈশবের কষ্টের? সেই রাতের কথা কি আপনার মনে আছে, যেদিন আপনারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন? তখন কোথায় ছিল আপনার ক্ষমা? তার বাবা মাথা নিচু করে রইলেন। তার বলার আর কিচ্ছু ছিল না। আমি শুধু একটু আশ্রয় চাই। তার বাবা মিনতি করে বললেও, থাকার মতো আর কোনো জায়গা নেই আমার। তুমি যদি শুধু আমাকে এই শহরে কোথাও একটু থাকার ব্যবস্থা করে দাও। জাহিদুল কিছুক্ষণ তার বাবার দিকে তাকিয়ে রইল। তার মনে পুরনো ক্ষোভ এখনো জমাট বেঁধে আছে। জাহিদুল দৃঢ় স্বরে বলল, না,
আপনাকে আমি ক্ষমা করতে পারবো না, আর আমার কাছে আপনার জন্য কোনো আশ্রয়ও নেই। আপনি যা করেছেন তার ফল আপনাকে ভোগ করতে হবে। তার বাবা হতাশ হয়ে জাহিদুলের দিকে তাকালেন। তার চোখে এক গভীর বেদনা। ধীরে ধীরে তিনি কেবিন থেকে বেরিয়ে গেলেন। জাহিদুল পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মনে কোনো অনুশোচনা ছিল না। কিছুদিন পর জাহিদুল আবার অবাক হলো যখন তার অফিসে এসে দাঁড়ালো তার সৎ বোন তানিয়া। তানিয়ার চোখে জল, মুখ শুকনো। ভাইয়া, তানিয়া কান্নায় ভেঙে পড়ে বলল, আমার আর কোথাও যাওয়ার নেই। জাহিদুল ভ্রু কুঁচকে তাকালো। কি হয়েছে? তানিয়া জানালো, আবিরের গ্রেফতারের পর তাদের বাড়িতে চরম অশান্তি শুরু হয়েছিল। তার মা এখনও জাহিদুলকে দোষারোপ করে। আবিরের পক্ষ নেয়। সে পরিবেশে তানিয়ার দম বন্ধ হয়ে আসছিল। সে বুঝতে পারছিল যে বাড়িতে তার কোনো সম্মান নেই। যেখানে তার ভাইকে ঘৃণা করা হয় সেখানে তার আর থাকা সম্ভব নয়। তাই সে সব কিছু ছেড়ে জাহিদুলের কাছে চলে এসেছে। জাহিদুল কিছুক্ষণ চুপ করে থেকে বোনের দিকে তাকিয়ে রইল। তানিয়া ছোটবেলা থেকে তার প্রতি সহানুভূতি দেখাতো, অন্যদের মতো তাকে ঘৃণা করতো না। তার চোখে সে নিজের ছোটবেলার একাকিত্বের প্রতিচ্ছবি দেখতে পেল। তুই এখানে থাকতে পারিস। জাহিদুল নরম স্বরে বলল। তানিয়া কান্না থামিয়ে জাহিদুলের দিকে তাকালো। তার চোখে কৃতজ্ঞতার আলো ঝলমল করছিল। জাহিদুল তার বোনকে বুকে টেনে নিল। এত বছর পর তার মনে এক ধরনের শান্তি অনুভব হলো। তার পাশে তার রক্তের কেউ তো অন্তত আছে। জাহিদুল বুঝতে পারছিল তার জীবনের পুরনো ক্ষতগুলো হয়তো পুরোপুরি সারবে না, কিন্তু নতুন করে ভালোবাসার বন্ধন তৈরি করার সুযোগ তার সামনে এসেছে। তাহমিনা আর তানিয়া, এই দুজন মানুষ তার জীবনে এক নতুন আলো নিয়ে এসেছে। অতীতের অন্ধকার সরিয়ে ভবিষ্যতের দিকে তাকানোর সাহস জুগিয়েছে। সকল ঝড় ঝাপটা পেরিয়ে অবশেষে জাহিদুল আর তাহমিনার শুভ পরিণয় সম্পন্ন হলো। আজ চৌধুরী বাড়ি ঝলমল করছে নতুন আলোয়, যেন বহু বছর পর আনন্দের বন্যা ফিরে এসেছে এই প্রাচীন প্রাসাদে। পুরো বাড়িটিকে রাজকীয় সাজে সাজানো হয়েছে। রঙিন আলো আর ফুলের সুগন্ধে মমও করছে চারদিক। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর শুভাকাঙ্ক্ষীদের কলকাকুলিতে মুখরিত প্রাঙ্গণ। দ্বিতীয়বারের মতো চৌধুরী বাড়ির বধূ হয়ে এসেছে তাহমিনা। লাল বেনারসি, সোনার গয়না আর ফুলের মালায় সেজে উঠেছে সে। তার চোখে মুখে লাজুক হাসি আর হৃদয়ে নতুন জীবনের স্বপ্ন। তাদের বাসর ঘরটিকে বিশেষভাবে সাজানো হয়েছে। গোলাপ আর রজনীগন্ধার সুবাসে ভরে উঠেছে ঘর। হালকা আবছা আলো এক স্বপ্নীল পরিবেশ তৈরি করেছে। খাটের উপর নরম ফুলের বিছানা, পাশে রাখা সুগন্ধি মোমবাতি আর একরাশ মুগ্ধতা যেন অপেক্ষা করছে নবদম্পতির জন্য। ধীরে ধীরে দরজা খুলে প্রবেশ করলো ঘরে জাহিদুল। শেরওয়ানির উপর জরির কাজ, গলায় ফুলের মালা, তাকে যেন কোনো রাজপুত্রের মতো দেখাচ্ছে। দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাহমিনার দিকে তাকিয়ে রইল সে। নতুন বধূবেশী তাহমিনাকে দেখে তার হৃদয় প্রেমে ভরে উঠল। তাহমিনা ঘোমটা টেনে খাটের একপাশে বসেছিল। জাহিদুলের আগমন টের পেয়ে তার সারা শরীরে মৃদু কাঁপুনি ধরল। লজ্জায় তার মুখ আরও লাল হয়ে গেল। জাহিদুল ধীরে ধীরে এগিয়ে এসে খাটের পাশে বসল। আলতো হাতে তাহমিনার ঘোমটা সরিয়ে তার মুখ দেখল। তুমি আজ সত্যি অপসরের মতো সুন্দর। জাহিদুল মুগ্ধ স্বরে বলল। তাহমিনা লজ্জায় চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আপনিও? জাহিদুল হাসল। সেই হাসিতে ছিল গভীর ভালোবাসা আর কৃতজ্ঞতা। এত ঝড়ঝাপটা পেরিয়ে আজ আমরা এক হলাম, বিশ্বাস হচ্ছে না। তাহমিনা মাথা নেড়ে বলল, আমারও মনে হয় যেন স্বপ্ন দেখছি। জাহিদুল আলতো করে তাহমিনার হাত ধরল। এটা স্বপ্ন নয় তাহমিনা, এটা সত্যি, আমাদের নতুন জীবন। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করল, কিন্তু সেই নীরবতা ছিল গভীর ভালোবাসায় পূর্ণ, পরিপূর্ণ। তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে যেন হৃদয়ের সব কথা বিনিময় করে নিল। জানো, প্রথম যেদিন অফিসে তোমার সাথে ঝগড়া হয়েছিল, তখন স্বপ্নেও ভাবিনি একদিন তুমি আমার জীবন সঙ্গিনী হবে। জাহিদুল বলল, ঠোঁটের কোণে হালকা হাসি। তাহমিনাও হাসল। আর আমারও মনে হয়েছিল এই লোকটা একটা দাম্ভিক শয়তান, কিন্তু সেই শয়তানের ভিতরেও একটা নরম মন ছিল, সেটা জানা ছিল না। জাহিদুল আলতো করে তাহমিনার গালে হাত বুলিয়ে দিল। তাহমিনা জাহিদুলের হাতের উপর নিজের হাত রাখল। হ্যাঁ, আর সেই নরম মনটা আমার জীবন বদলে দিয়েছে। তাদের চোখে মুখে ভালোবাসার আভা ছড়াচ্ছিল। জাহিদুল ধীরে ধীরে তাহমিনার আরও কাছে এলো। তাদের নিঃশ্বাস একে অপরের স্পর্শ অনুভব করল। আমি তোমাকে ভালোবাসি তাহমিনা। জাহিদুল আবেগ আপ্লুত স্বরে বলল, আমিও আপনাকে অনেক ভালোবাসি। তাহমিনা ফিসফিস করে উত্তর দিল। তার চোখ ভালোবাসার জালে চিকচিক করছিল।
জাহিদুল আলতো করে তাহমিনার ঠোঁটে তার ঠোঁটে স্পর্শ করল। সেই চুম্বন ছিল গভীর, আবেগপূর্ণ আর তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। তাদের ঠোঁটের স্পর্শে মিশে গেল দুজনের হৃদয়ের সব ভালোবাসা, সব স্বপ্ন। ধীরে ধীরে সেই চুম্বন আরও গভীর হলো। জাহিদুল তার বাহু দিয়ে তাহমিনাকে আরও কাছে টেনে নিল। তাদের শরীরের প্রতিটি স্পর্শে যেন ভালোবাসার এক নতুন কবিতা রচিত হচ্ছিল। রাতের নিস্তব্ধতা ভেঙে তাদের গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ ভেসে আসছিল। তাদের মিলন হলো এক পবিত্র বন্ধনে, যেখানে শরীর আর মন একে অপরের সাথে মিশে গেল। ভালোবাসার সেই উষ্ণ আলিঙ্গনে তারা খুঁজে পেল তাদের নতুন জীবনের পরম আশ্রয়। চাঁদের আলো তাদের মিলিত দেহের উপর পড়ল, যেন কোনো মিলিত আশীর্বাদ। সেই রাতে জাহিদুল আর তাহমিনা শুধু দুটি শরীর ছিল না, তারা ছিল দুটি আত্মা যারা দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে এক হয়েছে। তাদের ভালোবাসার গল্প যেন চৌধুরী বাড়ির দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো, এক নতুন শুরুর গান গেয়ে উঠল। শ্রোতার হৃদয়ে ভালোবাসার এক অনাবিল মুগ্ধতা ছড়িয়ে দিয়ে পর্দা নামলো তাদের সুখী জীবনের নতুন অধ্যায়ের উপর। তো এরই সাথে এই আজকের অসাধারণ গল্পটি শেষ হলো। তো আজকের গল্পটি আপনাদের কাছে কার কাছে কেমন কেমন লেগেছে, কোন জায়গায় একটি ইমপ্রুভমেন্ট হতে পারতো বলে আপনাদের মনে হয়, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনাদের পুরো গল্পটিতে কোন জায়গাটা আপনাদের সবচেয়ে বেশি স্পেশাল মনে হয়েছে তাও কিন্তু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে, সুন্দর গল্প, ইন্টারেস্টিং গল্পে। ভালোবাসার রোমাঞ্চকর গল্পগুলো শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে থাকেন, এবং পাশে বেল বাটনটিও প্রেস করে দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসতে থাকবেন, ভালোবাসায় থাকবেন। আল্লাহ হাফেজ।